তা আমি দরজা থেকে রুমের এক কোণে একটা চেয়ারে গিয়ে বসলাম। 6 মিনিটের মধ্যে 10 মিনিট মনে হয় মহিলা আমার সাথে কথা বলছে। কথা বলার পরে হুট করেই দেখলাম বাচ্চাকে নিয়ে বের হয়ে বাইরে দিয়ে লক করে দিছে। যখন এটা দেখলাম তখন তো আমার হাত পা কাঁপতেছে ভয়। আমি রুমের মধ্যে বসা, আমি জিজ্ঞেস করতেছি কি চাও। আমি ওর দিকে তাকাই জিজ্ঞেস করতেছি কি চাও। তখন আমি কান্না করতেছি লিটারেলি। আমি ওইখানে কিছু সেলফি ছিল ওর সাথে আমার। ও মানুষকে বুঝাবে যে এক রুমের মধ্যে ছিলাম, ছবি তুলছি, এরকম টাইপ ওর চিন্তা ভাবনা ছিল। তখন আমি জানি না, ও ইম্যাচিউর ছিল। তো দেখা গেছে যে ও যখন ছবি তুলে তখন আমি বাসায় চলে যাই, তখন আমার ভিতরে ওর প্রতি ঘৃণা জন্মায় গেছে অলরেডি, স্বাভাবিক। যখন বাসায় চলে যাওয়ার পর ওর সাথে যখন আমি আস্তে আস্তে কথা বলা কমাইতে থাকি, ও হুট করে দেখলাম কি আমাকে থ্রেড দেওয়া স্টার্ট করে ওই ছবিগুলো নিয়ে। আম্মু আমার দিকে তাকায়া একটা বড় আমাকে বলে নাই যে তুই ওরে ভুলা যা, তুই এখানে যাইস না। এরপরেও তোমার কথা বলতে দিছে? হ্যাঁ, আম্মু চাইছে যে আমি পুরা সোশ্যাল মিডিয়ায় ছড়াই গেছে যে ডিভোর্স হয় নাই অথচ বিয়ে করতে চলে আসছে, তাও একটা ইউটিউবার দেখে হয়তো বা বিয়ে করতে চলে আসছে। তখন কার্ড ছাপানো হয়ে গেছে অলরেডি? হ্যাঁ। তোমার বিয়ের কার্ড বোন? হ্যাঁ, আমার অলরেডি মানুষজন দাওয়াত দেওয়া শেষ, সবকিছু শেষ, তো কার্ড ছাপানো শেষ। তখন হুট করে লাইভে চলে গেছি। লাইভে গিয়ে ব্যাপারটা ক্লিয়ার করছি যে আমাদের বিয়েটা হচ্ছে না। তার পেজের রিচ বেশি হবে বা সে একটা বেশি ফলোয়ার ওয়ালা পেজ চাই বলে একটা মেয়ের ঠিক হওয়া, বিয়ের কার্ড ছাপা হওয়া, বিয়ে ভেঙে দিল। আমার মনে হয় রিভেঞ্জ থেকে সাকসেস হয়ে দেখায় দেওয়াটা সবচেয়ে এটা বড় রিভেঞ্জ। বিয়ে করো নাই কিন্তু ডিভোর্সের ছড়াইছে। হ্যাঁ, এটা তো খুব অদ্ভুত ভাই। এটাই আসলে আমি কাউকে বুঝাতে পারি নাই যে আসলে আমি জনে জনে কার কাছে গিয়ে কতজনকে বলবো। এটা পুরা সোশ্যাল মিডিয়ায় ছড়াই গেছে যে ডিভোর্স হয় নাই অথচ বিয়ে করতে চলে আসছে, তাও একটা ইউটিউবার দেখে হয়তো বা বিয়ে করতে চলে আসছে, ফেম দেখে বিয়ে করতে চলে আসছে। মানে তোমার বিয়ে ঠিক হয়েছিল একজন ইউটিউবারের সঙ্গে? নাম জানা যাবে? এনিওয়ে ব্রাদার, তাহলে শুরুটা হইলো কেমনে? এই যে তুমি বিয়ে করো নাই, প্রেম করো নাই, কিন্তু এত রিউমার ছড়াইলো যে তোমার বিয়েটাই ভেঙে গেল সোশ্যাল মিডিয়ার অকল্যাণে কিংবা মানুষের চোখে বা জবানে। কেমনে কি হলো বোন, বলো তো? এটা হচ্ছে আমার যখন এনগেজমেন্ট হয়, এনগেজমেন্ট হবার 1 সপ্তাহ পরে। এনগেজমেন্ট হলো কত তারিখ, কোন মাসে? এই যে রোজার আগে। ওকে, এই রোজার ঈদে। ওকে, হ্যাঁ। তারপর মার্চে 4 তারিখ মেবি। হ্যাঁ। তো এরকম হচ্ছে আমার যখন ফেব্রুয়ারি 4 তারিখ। ওকে। আমার যখন এনগেজমেন্ট হবার 1 সপ্তাহের মধ্যে এগুলো তো সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে এনগেজমেন্ট হয়েছে। তারপর হুট করে একদিন একটা টিকটক অ্যাকাউন্ট থেকে কমেন্ট করতেছে আমার কমেন্টে এখন ছবি দেওয়া যায়, কিছু ছবি কমেন্ট করতেছে, অনেক উল্টাপাল্টা কমেন্ট করতেছে। ওর আত্মীয় স্বজনদের আইডিতে গিয়ে কমেন্ট করতেছে যে হাজবেন্ডের সঙ্গে হয়েছিল। জি, হ্যাঁ। তো বলতেছে যে ওর তো আগে বিয়ে হয়েছে, ডিভোর্স না দিয়ে বিয়ে করতে আসছে। এন্ড যে এটা ছড়াইতেছিল ও দাবি করতেছিল যে আমি ওর ওয়াইফ, আমি ওকে ডিভোর্স না দিয়ে আমি বিয়ে করতে আসছি। তুমি চিনো তারে? না, আমি একদম সে একদম র্যান্ডমলি, আমি চিনি না। তুমি চিনো না, সে দাবি করতেছে তুমি তার বউ? হ্যাঁ, বাহ, দাবি করতেছে। দেন আমি যখন ওই টিকটক অ্যাকাউন্টে নক দিই যে হ্যাঁ, এটা ফার্স্টের দিকে আমি ভাবলাম যে ধুর এরকমটা তো হয়, তো সবার ক্ষেত্রে দেখা গেছে যে কোন একটা সেলিব্রিটি বিয়ে করতে গেছে ওর এরকমটা আয়সা বলতেছে। দেন আমি ভাবলাম এরকমটা হয়। দেন আমি ওদের সাথেও কথা বলার পর বলে যাচ্ছে এটা তো এরকম এত আহামরি কিছু না, বাদ দে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, এরকম হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ যখন সামনের দিকে আরো আগাচ্ছে তখন দেখলাম যে না, ব্যাপারটা হচ্ছে মানে পুরা পোস্ট হইতেছে, মিমস হইতেছে। তো এরকম যখন হইতেছে তখন আমি কারা করতেছে? ওই ছেলে, উনি একাই? হ্যাঁ, উনি কি করতেছে, কারণ উনি যদি আমাদের একটা পাবলিক প্রোফাইলে এসে কমেন্ট করে সবাই দেখে, দেন ওই কমেন্টটাই মানুষ পিক করে। তো যখন এরকম হওয়ার পর আমি এটা নিয়ে আমি কথা বলি যে আমি যাই ওদের বাসায়, গিয়ে আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। মানে উড বি হাজবেন্ডের বাসায়? ওকে, জি। কারণ ওর বোন আমাকে ডাকছিল যে কি হচ্ছে, হ্যাঁ একটু আয় তো দেখি কথা বল।
দেন আমাকে ওরা 2 বোন ডাকছে, ডাকার পর আমি গেলাম, যাওয়ার পর ওদের সাথে কথা বলছে, আমাকে জিজ্ঞেস করছে তোর কি বিয়ে হয়েছিল? বলছি না আপু। আমাকে অনেকবার জিজ্ঞেস করছে, আমার যেটা হয় নাই আমি বললাম যে না আপনারা নিশ্চিন্ত থাকেন, এরকম কিছু হয়নি। দেন আমি নিচে গেলাম, আমার সাথে যার বিয়ে ঠিক, আমি তার সাথেও কথা বললাম এটা নিয়ে যে এরকম এরকম যেহেতু হচ্ছে তা এখন কি করব। তখন সে আমাকে বলল যে দেখো এখন ধরো এই যে ছবিগুলো নিয়ে এরকম করতেছে, এই ছবিতে আমি আছি, তুমি কি বিয়ে ভেঙে দিতা? তখন আমি বলছি যে না, কারণ আমি তোমার ব্যাপারে জেনে শুনে আসতেছি আর আমি তোমাকে ট্রাস্ট করি। তখন সে বললো আচ্ছা ঠিক আছে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি বাসায় যাও, তারপর হচ্ছে আমি দেখতেছি বাকিটা কি হয়। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। দেন আমি ওখান থেকে বাসায় যাই। ওই দিন আমাদের শপিং করার কথা ছিল, আমরা টুকটাক মেবি শপিং করতেছিল। তা আমিও ওই দিন আমার বিয়ের কার্ডও ছাপানো শেষ, তা আমি হচ্ছে কার্ডগুলো নিয়ে বাসায় যাচ্ছি। পরের দিন কার্ডগুলো নিয়ে বাসায় যাচ্ছি, এমন সময় হুট করে ফোন আসছে ওদের বাসা থেকে যে এরকম এরকম হচ্ছে, তুই বিয়ে করছস, বিয়ে করে হচ্ছে গিয়ে ডিভোর্স না দিয়ে আসছস বিয়ে করতে। তখন এরকম যখন আমাকে বলা হচ্ছে তখন আসলে আমি কি বলবো আমি বুঝতেছি না, কারণ আমি তো অলরেডি ক্লিয়ার করছি। আমি এটাও বলছি যে আমি যে বিয়ে করছি বা এরকম কিছু হইছে আমাকে প্রুফ দেখ, বা যে ছেলেগুলো রটাইতেছে সে প্রুফ দেখ। র্যান্ডম কোনো প্রোফাইল থেকে বললেই হয়ে গেল। হ্যাঁ, তো এখন যখন এগুলা বলার পর আমি চাইলাম যে আচ্ছা ঠিক আছে বাসায় যাই, বাসায় গিয়ে আগে ঠান্ডা মাথায় কথা বলি, দেখি কি হয়। তো বাসায় যাওয়ার পর ওরা আর আমার সাথে কোনো কথা বলে নাই, আমার আম্মুর সাথে কথা বলছে। আমার আম্মুর সাথে কথা বলার পর আম্মু দেখলাম চুপ হয়ে আছে। আমি আম্মুকে বললাম যে আম্মু থাক, ওরা দেখি কি বলতেছে, তারপর আমি আসলে মানে এক্সপ্লেইন করব, কারণ আমি তো অলরেডি কথা বলে আসছি, ক্লিয়ার করে আসছি। তা আম্মু চুপ হয়ে আছে, আম্মু বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখি। ওদের ফ্যামিলি থেকে আসলে জানায় যে বিয়েটা হবে না, ক্যান্সেল। তখন আম্মু অনেক বোঝানোর ট্রাই করছে, তো ওরা মানবে না, ওরা হচ্ছে এটা হবে না। তখন আমি যে ভুল কাজটা করে ওটা হচ্ছে হুট করে আমার তখন মানে আমি কি বলবো, আমি বুঝতেছিলাম না আমি কি করব। বা আমি চাইছিলাম যে আচ্ছা ঠিক আছে ওরা যেহেতু হয়েছে আস্তে আস্তে, এটা যেহেতু ক্যান্সেল হয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বা আস্তে আস্তে হচ্ছে গিয়ে মানুষ জানবে যে বিয়েটা হচ্ছে না। কিন্তু হুট করে ভিডিও পোস্ট হচ্ছে, আমাকে ওকে নিয়ে ভিডিও পোস্ট হচ্ছে, এর মাঝখানে যদি হুট করে একটা আইডি থেকে বলা হয় বা ওই সাইড থেকে বলা হয় যে পারিবারিকভাবে আমাদের বিয়েটা আর হচ্ছে না, তখন মানুষের কিউরিসিটিটা আরো বাড়ে যে কেন বিয়েটা হচ্ছে না, কেন হচ্ছে না, কি হয়েছে। তখন সবাই আমার আইডিতে এসে একদম মানে আমাকে অ্যাটাক করতে। বাবারে যার সাথে বিয়ে ঠিক হচ্ছিল সে পাবলিকলি জানিয়ে দিয়েছে আমাদের বিয়ে হচ্ছে না। তো সে যখন এটা জানাইলো, জানানোর পর সে আমাকে এদিক দিয়ে বলছে যে আচ্ছা ঠিক আছে আমি এই ব্যাপারটা দেখতেছি কি হচ্ছে, কিন্তু ওইদিকে জানিয়ে দিয়েছে পাবলিকলি যে কিন্তু সে হুট করে আমি ফেসবুকে ঢুকে দেখি, ফেসবুকেও না আমার সব কাজিনরা আমাকে নক দিছে, এটা কি পোস্ট দিল, প্র্যাঙ্ক করতেছস নাকি তোরা? পরে আমি বললাম না দেখি কথা বলি। তখন কার্ড ছাপানো হয়ে গেছে অলরেডি? হ্যাঁ। তোমার বিয়ের কার্ড বোন? হ্যাঁ, আমার অলরেডি মানুষজন দাওয়াত দেওয়া শেষ, সবকিছু শেষ, তো কার্ড ছাপানো শেষ। তখন আমি আসলে তখন ওই মুহূর্তে দ্বারা আমি আসলে কি করবো আমি বুঝতেছিলাম না। কিন্তু আমি কি করছি, আমি যখন দেখলাম যে পাবলিকলি পোস্ট হয়ে গেছে তখন আমি ওটা কল দিলাম। আমি দেখলাম যে আমাকে সে কোলাপ করে যে পোস্টগুলো দিত ওইগুলো সে রিমুভ করতেছে একটা একটা করে। তখন আসলে বুঝলাম যে এটা আর মানে হবে না, বা ওইখান থেকে একদমই না। তো এটা যখন হবার পর আমি তখন বুঝে উঠতে পারতেছিলাম না যে আমি আসলে কি করব এই মুহূর্তে, বা সব কোশ্চেন আমার উপর আসতেছে কি হয়েছে। তখন আমি হুট করে লাইভে চলে গেছি। লাইভে গিয়ে ব্যাপারটা ক্লিয়ার করছি যে আমাদের বিয়েটা হচ্ছে না, এরকম। ও ফোন ধরে নেই তখন? হ্যাঁ, ও ফোন ধরছে, ও আমার সাথে কন্ট্যাক্ট রেখে আমাকে বলছে যে এরকম দেখতেছি আস্তে আস্তে সব ঠিক হবে। ওদিকে তো আবার জানিয়ে দিল যে হচ্ছে না। হ্যাঁ, ও পাবলিকলি আসলে জানাই দিছে যে তাইলে আবার ফোনে বলতেছে দেখতেছি, তাহলে কি হলো? এটা আসলে ওই মুহূর্তে ছাড়া আমি বুঝতেছিলাম না যে ও কি চাইতেছে, বা ওর ফ্যামিলি, যেহেতু ওর ফ্যামিলি আসলে না করে দিছে ওইখানে, ওর উপরে আমি ভরসা করতাম না, কারণ যেহেতু ফ্যামিলিগত ভাবে বিয়েটা ছিল। হ্যাঁ, প্রেমের বিয়ে না, না ফ্যামিলিগত ভাবে। হ্যাঁ,
আচ্ছা, ওকে ওকে, নাও আই গট ইট। ওর ওইখানে জোর থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ ওর ফ্যামিলি ভালোবাসা হইলে যে কোনো কিছুর সাথে ফাইট করা যায়। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমাদের পরিচয় ছিল 1 বছর, কিন্তু আমরা হচ্ছে কখনো রিলেশনশিপ এরকম কিছু না, বাট ওর 2 বোনের সাথে আমার বন্ডিং ভালো ছিল, ওর 2 বোনের সাথে কানেক্টেড ছিলাম। দেন ওর 2 বোন আমাকে আর কি জিজ্ঞেস করে বিয়ে করব কিনা, তারপর আমার বাসায় বোনরা চিন্তা ভালো মেয়ে ওই হিসেবে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে, বুঝতে পেরেছি। তো এরপর আমাদের বাসায় এসে ওরা ছোট করে এনগেজমেন্ট করে যায়, তো এরপর তো বিয়ের হইতে হইতে এটার ক্যান্সেল হয়। হওয়ার পর আমি এর আগে পর্যন্ত আমি ওই যে আইডি থেকে এগুলো ছড়াইতেছিল ওই আইডিতে প্রতিনিয়ত টেক্সট দিছিলাম। ইভেন আমার আইডি নিয়ে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল ওও টেক্সট দিছে ওই ছেলেকে, যে কি চাচ্ছেন বা আপনি কে বা কি করতে চান, মানে কি চান। তখন ওই আইডি থেকে বলা হয়েছে যে সে একটা মানে বেশি ফলোয়ার ওয়ালা আইডি চায়, পেজ চায়। তখন আমি বললাম যে একটা পেজের জন্য আপনি যেটা করতেছেন এটা ঠিক না, আপনি বলেন আপনার কি লাগবে, তাও এগুলো বন্ধ করেন। আপনি আমাদের 2 জনের ফেস ইউজ করে ছাড়তেছেন ছবি ভিডিও, ওকে, কিন্তু অনেকেই আছে যে আমাদের ফ্যান, ওরা হচ্ছে ছাড়ে। মানে তার পেজের রিচ বেশি হবে বা সে একটা বেশি ফলোয়ার ওয়ালা পেজ চায় বলে একটা মেয়ের ঠিক হওয়া, বিয়ের কার্ড ছাপা হওয়া, বিয়ে ভেঙে দিল। হ্যাঁ, এরপর যখন আমি ওকে, এত মানুষ হয় না, আমি যাই না, ও আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছিল ও অনেক টেক্সট দিছে ওকে, যে আপনি কি চাইতেছেন বলেন আমাকে। আমি জানতে পারি বোন ও কি ছবি পোস্ট করতেছিল বা কি ধরনের? হ্যাঁ, ও হচ্ছে অনেক বাজে বাজে ছবি পোস্ট করতেছিল। তো তোমার সাথে তো যার কথা হইতো তার তো কোনো ছবি ছিল না? না, তার সাথে তোমার কোনো ছবি নাই। দেন হাউ? ওর সাথে ওইখানে এমন কিছু কিছু অনেক ধরনের আমাদের মিলায়, আমাদের ফেস মিলায় এই ধরনের মানে এআই জেনারেটেড ছবি, হ্যাঁ এরকম ছবি আসতেছিল। কিছু ছবি আছে যে আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কিছু ছবি, তারপরে হচ্ছে অন্যান্য ছবি। তো একটা আইডি থেকে যখন আমার নাম করে ছাড়া হইতেছে তখন দেখা গেছে যে প্রত্যেকটা ছবি মানুষ ট্রাস্ট করতেছে যে হ্যাঁ এগুলোও মনে হয় ওর, এগুলোও মনে হয় ওর, মানে একটা সত্যি 10টা মিথ্যা মিলাই দিতেছে। হ্যাঁ, তো যখন একটা ফেসে আমাকে দেখতেছে, অন্য কোনো ছবিতে যখন সেম কিছু দেখতেছে তখন ওরা ভাবতেছে যে এটাও ও, বা ওই আইডি থেকে এইভাবেই ওদেরকে বলা হইতেছিল। প্রত্যেকটা ক্যাপশনে দিয়ে দিচ্ছিল যে ও আমার ওয়াইফ, ও আমার সাথে চিট করে কে বিয়ে করতে গেছে। বোন, ইফ ইউ অ্যালাউ মি, আমি জানতে পারি যে শুরু থেকে এই ঝামেলাটার একদম উৎপত্তি স্থলটা কোথায়? উৎপত্তি স্থলটা হচ্ছে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমাকে একটা ছেলে অনেক পছন্দ করতো। তো যখন সে আমাকে পছন্দ করে আমি ভয় পাইতাম ওকে। তখন কোথায় থাকো? আমি তখন গাজীপুরে থাকি। ওকে। তো ওইখানে আমি এসএসসি পর্যন্ত আমার দাদু বাড়িতেই থাকি গ্রামে। তো ওইখান থেকে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন হচ্ছে ওরা, মানে ওই ছেলেটা সবার কাছে এরকম ভাবে ছড়াই দিতেছিল যে ওর সাথে কেউ কথা বলবি না, ওরে আমি পছন্দ করি, ওরে ভাবি বলে ডাকবি, ওরে কেউ চাচি বলে ডাকবি, এরকম টাইপ। তো তখন এগুলো আমার কাছে অনেক বিরক্ত লাগতো, তো টক্সিক মনে হইতো। আর তখন আমি বাসায় অনেক ভয় পেতাম। আর আমার বাসায় হচ্ছে যেহেতু কেউ ছিল না, আমার ফ্যামিলিতে আমি বড়, আর আমার চাচা তো 3 ভাই আছে, কিন্তু ওরাও হচ্ছে কেউ দেশের বাইরে, কেউ অন্য অন্য জায়গায় থাকে। তো দেখা গেছে যে আমি যে ব্যাপারটা কারো কাছে শেয়ার করব, বা আমার ফ্যামিলিতে আমি বড় মেয়ে, তো এছাড়া যে আমি একটা মেয়ে মানুষের কাছে শেয়ার করব যে আমার এরকমটা হইতেছে, আমি শেয়ার করতে পারিনি। বেশি ভয়ই বলতে পারেন যে শেয়ার করতে পারি। ওই বয়সে হয় ভয়টা বেশি পায় মানুষ। তো যখন আমাকে আমার পিছন পিছন আসতো, কারণ তখন আমাকে সবাই চিনতো, কারণ আমাদের বাড়িটা সবাই চিনতো, এক নামেই চিনে। তো দেখা গেছে যে সবাইকেই চিনে। তো ওইখানে আমি আবার আমার আব্বু আম্মুর বিয়ের 19 বছর পর হয়েছি। আচ্ছা, মানে অনেক কাঙ্ক্ষিত বাচ্চা। তো এখন সবাই চিনতো, তো আমি এই জিনিসটাকেই ভয় পাইতাম যে দেখতেছে মানুষ কি বলবে, বা আমার পিছন পিছন আসতেছে কি বলবে, মা বাবার রেপুটেশন। হ্যাঁ, তখন আমি ভাবলাম যে আচ্ছা এই ছেলে যে আমার সাথে কথা বলতে চায়, আমাকে টেক্সট দিত আমার আম্মুর ফোনে, আমি আবার ব্লক করে দিতাম, আবার টেক্সট দিত। তখন ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এই ছেলেটার সাথে কথা বলি বা আমি যদি ওর সাথে টেক্সট করি, হয়তো বা ও এরকম জ্বালাবে না আর এটা এত দূর আগাবে না, কিছুদিন পরে এমনিতেই সরে যাবে। তো এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তা আমি যখন হুট করে এরকম ওর সাথে টেক্সট করা স্টার্ট করি, তো একদিনও আমাকে বিয়ের প্রপোজাল দেয়। তখন হচ্ছে আমি বলি যে না, আমি তো মাত্র ক্লাস 6-এ পড়ি, আমি এখন কি বিয়ে করব।
তখন আবার আমাদের এই গ্রামে এরকমটা হয় কি যে আগে আগে বিয়ে দিয়ে দেওয়া, ওই এলাকা আগে বিয়ে 9-10 থাকতে বিয়ে হয়ে যায়। হ্যাঁ 9-10 থাকতে বিয়ে হয়ে যায়। তা আমার সবসময় এই জিনিসটা যে না আমি এখনই বিয়ে করব না। তা আমার আবার অনেক ইচ্ছা যে আমি কিছু করব লাইফে। আমি আমি যে এখনো হচ্ছে কি আমি মেকআপের কোর্স করতেছি, নেলস এর কোর্স করতেছি। তা আমার অনেক আগে থেকেই ড্রিম যে আমি একটা সেলুন দিব। তা আমার ইচ্ছা অনেক বড় কিছু করার। তো এরকম ভাবে আমি যখন চলতে থাকি তো ওর সাথে এরকম টেক্সট হয়। তো হবার পর ও একদিন ওর হুট করে কলে ওর মামাকে অ্যাড করে, ওর আপন মামাকে অ্যাড করে। ওর মামা দেশের বাইরে থাকে। তো ওকে যখন অ্যাড করে ওনার সাথে আমার কথা হয়। তো দেখলাম যে উনি আমার সাথে কথাবার্তা বলার পর উনি বললো যে আমরা বাসায় কথা বলবো। পর আমি বললাম যে এখনই না, আমি দেখি আমি আরো হচ্ছে গিয়ে ফ্যামিলিতে এখন কিভাবে বলবো কি আমি জানি না। পরে উনি বললো যে ঠিক আছে। তো এইভাবে করে 3-4 মাস যাওয়ার পরে হুট করে আমাকে একদিন বললো, জানি না কার কাছ থেকে, অনেকজনের কাছ থেকে অনেক কথাই শুনতেছিল যে আমি ওর সাথে আর কথা বলবো না। কারণ তখন তো আমি এত কিছু বুঝতাম না। আমি বলতাম যে না, হ্যাঁ আমি না এমনিতেই কথা বলতেছি, কিছুদিন পরে বলবো না। তখন ওর কাছে যে আবার এগুলো মানুষ বলে দিত। তো যখন ও এগুলো শুনতেছে তখন ও আমাকে নিয়ে ইনসিকিউর ফিল করতেছে যে আমি যদি চলে যাই। তখন সে কি করলো, সে আমাকে বললো যে সে নাকি ওর মামার সাথে আমাকে দেখা করাই দিবে, ওর মামা দেশে আসছে। আমি বললাম যে ঠিক আছে চলো, কই যাব। তখন আমি আমাদের যে বাড়ি ওইখান থেকে মেইন যে টাউন ওইখানে যাইতে 1 ঘন্টার মতো লাগলো। আমি কখনো একা যাইনি। তো আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমার নিজের কাছে অনেক আনইজি লাগতেছে। আমি যখন গলি দিয়ে ঢুকতেছি নিজের কাছে অনেক আনইজি লাগতেছে যে আমি যাচ্ছি কই। ওই বাসাগুলো কেমন ছিল যে আপনার যারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করে ওরা হচ্ছে দেখবেন এক রুমের বাসা নিয়ে, এক রুমের বাসা নিয়ে অনেকগুলো ইয়াতে থাকে না, তো ওই রকম। তো আমি আবার একটু ভয় পাচ্ছিলাম, আবার ভাবতেছি না এখানে অনেক মানুষ আছে, ক্রাউড আছে, কিছু হবে না। তো আমি একটা দরজার সামনে গিয়ে দাঁড়াই, ওইখানে একটা আন্টি, মানে দরজা খুলে একটা আন্টি দাঁড়ানো, একটা বাচ্চাও ওইখানে বসা। তো আমি ভাবলাম মামা মনে হয় এখানেই থাকে বা এখানেই কোথাও আছে। তা আমি দরজা থেকে রুমের এক কোণে একটা চেয়ারে গিয়ে বসলাম। বসার পরে 5-6 মিনিটের মধ্যে 10 মিনিট মনে হয় মহিলা আমার সাথে কথা বলছে। কথা বলার পরে হুট করেই দেখলাম বাচ্চাকে নিয়ে বের হয়ে বাইরে দিয়ে লক করে দিছে। যখন এটা দেখলাম তখন তো আমার হাত পা কাঁপতেছে ভয়, যে আমি আস্তে আস্তে যে থিংটা করতেছিলাম একটু হইলেও, তখন তো এই 7 বছর আগে তো এত কিছু বুঝি নাই যে আমার সাথে কি ঘটতে পারে বা দেশের পরিস্থিতি কেমন। তো তখন হচ্ছে আমি রুমের মধ্যে বসা, আমি জিজ্ঞেস করতেছি কি চাও। আমি ওর দিকে তাকাই জিজ্ঞেস করতেছি কি চাও। তখন আমি কান্না করতেছি লিটারেলি। আমি ওকে বলতেছি আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে যাব না, তুমি হচ্ছে আমার কোনো ক্ষতি করো না। ও আমাকে বললো যে তুমি আমার সাথে আমি তোমাকে বিয়ে করব, আমি তোমার কোনো ক্ষতি করব না, কিচ্ছু করব না, তুমি আমার সাথে ছবি তুলবা। যে পরে আমি বললাম যে ছবি কেন তুলতে হবে। ও বলতেছে না ছবি তুলবা। তো ওইখানে কিছু সেলফি ছিল ওর সাথে আমার। ও মানুষকে বুঝাবে যে এক রুমের মধ্যে ছিলাম, ছবি তুলছি, এরকম টাইপ ওর চিন্তা ভাবনা ছিল। তখন আমি জানি না, ও ইম্যাচিউর ছিল। তো দেখা গেছে যে ও যখন ছবি তুলে তখন আমি বাসায় চলে যাই, তখন আমার ভিতরে ওর প্রতি ঘৃণা জন্মায় গেছে অলরেডি, স্বাভাবিক। যখন বাসায় চলে যাওয়ার পর ওর সাথে যখন আমি আস্তে আস্তে কথা বলা কমাইতে থাকি, ও হুট করে দেখলাম কি আমাকে থ্রেড দেওয়া স্টার্ট করে ওই ছবিগুলো নিয়ে। তখন ওই নর্মাল ছবিগুলো আমার কাছে অনেক স্বাভাবিক। তখন আমাকে মাফ করবা এইভাবে জিজ্ঞেস করছি, ছবিগুলো নর্মাল ছবি ছিল। তবে যখন আমার এনগেজমেন্টের সময় যখন ওই ছবিগুলোর সাথে আরো কিছু বাজে পিকচার এআই দিয়ে ক্রিয়েট করে ছাড়তেছিল, ওইগুলো একটু বাজে ছিল রেসাপ ছাড়া। তো দেখা গেছে যে ওই ছবিগুলো আমাকে অনেক মানে হার্ট করছে, যে ভুল বুঝতে সহায়তা করছে মানুষের, সবাইকে ভুল বুঝতে সাহায্য করছে। কারণ দেখতেছে এক সাইডে আমি আছি কিন্তু আরেক সাইডেরটা হাইড, বাট আমার মতোই। তখন দেখা গেছে যে মানুষ আরো ট্রাস্ট করতেছে যে না এরকম কিছুই হয়েছে, ও বিয়ে করছে, ওর হাজবেন্ড। তখন আমি ওকে বললাম, আস্তে আস্তে কথা বলা কমাইতে থাকার সময় ও আমাকে থ্রেট করা স্টার্ট করে যে ও আমার বাসায় দিয়ে দিবে ছবি, ও আমার আব্বুকে দিয়ে দিবে। আমার আব্বু দেশের বাইরে থাকে। এখন আমি আব্বুকে নিয়ে অনেক টেনশন করতাম যে হ্যাঁ আব্বু যদি দেখে। এখন আব্বু আমাকে অনেক ভালোবাসে, আজ পর্যন্ত কোনোদিন আমাকে একটা ধমক দেয়নি। তো যদি আমাকে নিয়ে কোনো রাগ থাকে, আব্বু চুপ করে আমার সাথে কথা বলে না, কল কেটে দেয়, কিন্তু আমাকে কোনোদিন ধমক দেয়নি।
তো দেখা গেছে যে আমি এটা নিয়ে ভয় পেতেছিলাম আব্বু অনেক খারাপ হবে, আম্মু অনেক খারাপ হবে। তো আমি ওর কাছে অনেক মাফ চাইতেছিলাম যে আমি তোমার সাথে কথা বলবো, এখন আমি এসএসসি দেই, আগে আমি আরো বড় হই, তারপরে বিয়ের কথা চিন্তা করো, আমি করব, আমি এটা বলছি, আমি করব। তখন সে করলো কি, সে তার মনে হয় কাকা মানে না চাচি আর ওর আম্মু বা দাদু ওদেরকে পাঠাইছিল আমার বাসায়। তখন আমার বাসা থেকে আমাকে বিয়ে দিবে না। তো আমার ফ্যামিলিতে এখনো কোনো মেয়েকে বিয়ে দেয় না। আমার আন্টিরা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, এখনো বিয়ে করে নাই, করবে আস্তে আস্তে। তো ওদের এখনো প্ল্যান নাই। তো দেখা গেছে যে আমাকে তো তখন আরো দিবে না। তো যখন দিবে না, ওর এটাই হচ্ছে ওর রাগ। ও হুট করে কি করছে, আমার যে ফেসবুক আইডিটা ছিল ওই খুলে দিছিল, ওই সব করতো। ওর কাছে পাসওয়ার্ড তো ছিল, তখন আমি পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করে এটাও জানি না। তো ও কি করছে, হুট করে একটা ছবি, একটা সেলফি ও হুট করে আমার আইডি থেকে পোস্ট মারছে। আর তখন ফেসবুকটা এমন ছিল যে নতুন খুলছি, আত্মীয় স্বজন যা সবাইকে অ্যাড করতেছি, এরকম একটা ব্যাপার ছিল, সবাই দেখে ফেললো একবারে। হ্যাঁ, তখন আমার একটা ফ্রেন্ড হুট করে, আমি ঘুমানো দুপুরবেলা, আমার একটা ফ্রেন্ড হুট করে আমাকে ফোন দিছে, আমাদের পাশের এলাকারই, ফোন দিয়ে বলছে কি ছাড়তেছো সেগুলো, মাথা খারাপ হয়ে গেছে? আমি বললাম কি? পরে ও আমাকে তখন হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিল। তখন আমি তো দেখা, আমি ভয়ে, আমি বাসায় কিভাবে মুখ দেখাবো, কি করব আমি বুঝতেছি না। ওই মুহূর্তে আমি বাসা থেকে বের হয়ে গেছি যে আমি বাসায় আসবো না। তখন আমি জানি না আমি কই যাব, কি করব, আমি কিছু চিনিও না। তো আমার কত টাকা নিয়ে বের হতে হবে এটাও আমি জানি না। 500-600 মতো হাতে টাকা ছিল, আমি ওইটা নিয়ে বের হয়ে গেছি। তখন আমাদের জয়দেবপুর থেকে বাস ছাড়ে, ওইখানে আমি জানি না কোন বাস কোথায় যাবে, আমি বাসে উঠে গেছি। উঠে যাওয়ার পর ওই বাসটা মেবি মিরপুরে যায় থামছে, মিরপুর 10-এ। তখন তো টিকটকটা অনেক চলে, তো টিকটকে সবাই দেখতাম ভিডিও টিডিও করে। তো ওইখানে অনেক পরিচিত ফেস ছিল যাদেরকে চিনতাম। তো ওইখানে আমি একজনের নাম বলবো, ওরা হচ্ছে ভিডিও বানাইতো তখন, এখন কন্টেন্ট ক্রিয়েটর। তা আমি দূর থেকে না ওনার ফেসটা দেখে আমি চিনছি, তখন পরিচিত ফেস মনে হচ্ছে, তখন অলরেডি সন্ধ্যা। তখন আমি ওইখানে যেতে যেতে, ওদের ওইখানে একটা জুস বার ছিল মিরপুর 10-এ, তো আমি ওইখানে যেতে যেতে ওরা চলে যায়। তখন আমি ওই জুস বারের ওইখানে একটা বেঞ্চ ছিল, বেঞ্চের মধ্যে বসে বসে আমি কাটতেছিলাম। তখন তাকে দেখি যে ওনার আব্বু আমাকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে হ্যান ত্যান। তখন আমি কান্না করতে করতে ইমোশনাল হয়ে সব বলে দিছি যে আমার সাথে এরকম এরকম হইতেছে, বিয়ের জন্য এরকম এরকম করতেছে। তখন আঙ্কেল আমাকে বুঝাইছে যে তোমার বাসা কোথায়? আমি বললাম যে গাজীপুর। তখন আঙ্কেল বলল আমার তো এরকম এরকম আত্মীয় আছে, তুমি এক কাজ করো, তুমি গাজীপুরে ব্যাক করো। এখন আঙ্কেল আমাকে তখন বুঝাইছে থানায় একটা জিডি করতে, যে যেহেতু তোমাকে থ্রেড আসতেছে তুমি থানায় একটা জিডি করো। এটা হয়তো আমি যদি কারোর সাথে শেয়ার করতাম আমার গার্ডিয়ান, তাহলে হয়তো এরকম আমি একটা মানে সলিউশন পাইতাম, কিন্তু তখন আমি ভয়ে কারোর সাথে শেয়ার করিনি। বুঝতে পারছি। তখন আঙ্কেলের কাছ থেকে এটা শুনে আঙ্কেল আমাকে একটা বাসে উঠায় দেয় গাজীপুরের। ওইখান থেকে আমি গাজীপুর আসি। গাজীপুর এসে আমি পরের দিন হচ্ছে অলরেডি আম্মু আমাকে নিয়ে একটা মিসিং কমপ্লেন করছে থানায়, আমাকে পাচ্ছিল না অনেকক্ষণ। তো পরের দিন আমাকে থানায় ডাকায়, ডাকানোর পরে আমি ওই থানায় গিয়ে ডিটেল বলা হয়, হ্যাঁ সবকিছু ডিটেইলে বলি। বলার পর ওকে ওই ছেলেকে ধরার পর ওই ছেলে ওই মুহূর্তে, আমি যে ছিলাম না বাসায়, বের হয়ে গেছি, ওই মুহূর্তে সে কাজটা করে কি, সে ওই ছবিগুলো আমার আত্মীয় স্বজন, আমার নানু বাড়ি, আমার ফুপুর বাড়ি, সব জায়গায় দিয়ে দেয়। তো যখন দিয়ে দেয় তখন আমি আস্তে আস্তে, আমার ফ্যামিলি আমাকে বুঝাইছে, আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট দিছে যে ঠিক আছে আমরা থানায় গেছি, একটা কিছু হবে, তুই শুধু যা হয়েছে তুই সত্যিটা বলিস ওখানে গিয়ে। তখন আমি যাই থানায়, আমাকে জিজ্ঞেস করা হয়, হওয়ার পর আমি সবকিছু বলি। জানানোর পর আমি যখন বাসায় আসি, আসার পর রাতে আমাকে পুলিশ কল দিয়ে জিজ্ঞেস করে যে তোমাকে হচ্ছে জিজ্ঞেস করব কালকে সবার সামনে, তো তুমি কি ওর শাস্তি চাও? আমি বলছি হ্যাঁ আমি শাস্তি চাই। দেন আমি ওইখানেও একটা ফাঁদে পড়ি। ফাঁদটা হচ্ছে গিয়ে পুলিশ আমাকে বাজে অফার করে। আমি সাহায্য কার কাছে চাইতে গেলাম, তখন আমার মাথায় এটা কাজ করতেছে, আমি কার কাছে সাহায্য চাইতে গেলাম। উনি আমাকে ফোন দিয়ে বলে ওনার সাথে ঘুরতে যাইতে, উনি আমাকে ফোন দিয়ে বলে ওনার সাথে দেখা করতে।
উনি আমাকে তখন হোয়াটসঅ্যাপে কল দিছিল ডিটেলস জানার জন্য। তো আমি বলতেছি, উনি আমাকে বলে এই ছবিগুলো দেখলাম, হ্যান ত্যান, তুমি তো এমন তেমন, হ্যাঁ বিচার করবো আমরা, সমস্যা নেই। উনি আমাকে বাজে অফার করে, তাও কলে বলে যে এরকম করে আসো, এরকম করে আসো। তখন আমি ব্যাপারটা আম্মুকে জানি। আম্মুকে জানানোর পর আম্মু আমার মামাকে জানায়। তখন আমার মামারাই হ্যান্ডেল করে, আমি আর থানায় কখনো যাইনি। আমি বাসায় ছিলাম, আমি আমার মতো কথা জানাইছি ওদেরকে। তো যাই নেই, লাস্ট যেদিন হচ্ছে ওকে ধরে ওইখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ও হচ্ছে ওইখানে যখন ওইখান থেকে জামিন করে ওরে স্ট্যাম্পে সাইন করাই দিছে যে নেক্সট টাইম যদি ও এগুলো নিয়ে কোনো ঝামেলা করে বা ও আমার সাথে কোনো এগুলো নিয়ে এগুলো যদি কোনোভাবে পাবলিকলি আসে, ওর দায়ভার। তো গেল, এরপর থেকে ওই ছেলে আমাকে কোনোদিনও ডিস্টার্ব করেনি, যেটা ট্রু। মানে ও বুঝছে, ওর ভুলটা বুঝছে। হ্যাঁ, ওর ভুলটা বুঝছে। ও কখনো আমাকে ডিস্টার্ব করে নাই, ওর মতো ছিল, আমি আমার মতো। তো ও দেশের বাইরে চলে গেছে, ওর মতো লাইফ লিড করতেছে, আমি আমার মতো। দেন আস্তে আস্তে আমি যখন ক্লাস 10-এ উঠি, তখন আমার সাথে মানে আমি এগুলো ভুলেও যাই। এইখান থেকে আসলে আসে আবার এগুলো কিভাবে সামনে আসলো। তখন আমি একটা ছেলেকে অনেক পছন্দ করতাম। তো ক্লাস যখন 10-এ পড়ি, তখন নিউ 10-এ আমি কিছুদিন পর যখন এসএসসি দিব, তো এর আগে মুহূর্তটা আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি। তো আমি ওকে টেক্সট দিই, দেওয়ার পর ও 2 ঘন্টা পর আমাকে রিপ্লাই করে আস্তে আস্তে ওর সাথে আমার কথা হওয়ার পর ওর সাথে আমার দেখা হয়। তো ও থাকতো উত্তরাতে, দেখা হওয়ার পর আমি আমার লাইফে যদি বলে যে আমি কোন একটা জায়গায় আটকে গেছি, তাহলে এই জায়গায় আমি আটকে গেছি। এটা নিয়ে আমি পড়ে আছি। কিরকম? কারণ ওর সাথে যখন আমার ফার্স্ট মিট হয়, তখন ওর সাথে আমার কিছুদিন পর ও আমাকে জানায় যে আমাকে ভালোবাসে, আমিও ওকে জানাই যে আমিও ভালোবাসি, আমরা একসাথে থাকতে চাই। তো আমাদের রিলেশনশিপটা যখন এক বছর মতো 6-7 মাসের মতো যায়, তখন ওর ফ্রেন্ডরা, উত্তরাতে তো ওর অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ওর ফ্রেন্ডরা ট্যুরে গেছে। ও হুট করে, আমিও আমার নানু বাড়িতে বিয়েতে গেছি, তো হুট করে আমার ও জানায়, আমাকে ফোন দেয়, আমাকে কলে পাচ্ছে না, ওর ফ্রেন্ডদের পাচ্ছে না, ও নিজেও ডিস্টার্ব। তো দেখা গেছে যে আমাকে ফোন দিয়ে বলে কি, হুট করে বলতেছে যে আমার অন্তত কেউ একজন ছিল যে আমাকে টাইম দিত, ওর প্রাক্তনের কথা আমাকে জানায়। তখন আসলে এটা হার্ট করার মতোই যে আমি থাকতে ওর প্রাক্তনকে মিস করতেছে। ওই মুহূর্তে দ্বারা আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি উত্তরাতে একটা হোস্টেল বুক করে ফেলি, যে আমি তো কিছুদিন পর এসএসসি দিব, আমি ওইখানে গিয়ে কলেজে ভর্তি হবো, হোস্টেলে থাকবো, আমি চলে যাই। তাহলে লং ডিস্টেন্সও হলো না, আমাদের রিলেশনশিপটা রেগুলার দেখা হবে। তো ও থাকতো পাশের রোডে, আমি থাকতাম এই পাশের রোডে। তো দেখা গেছে যে ও জানতো না আমার বার্থডে হচ্ছে সেপ্টেম্বর 29 তারিখ। ও আমার গ্রামে যায় আমাকে রাত 12টার দিকে সারপ্রাইজ দিতে। তো আমার আম্মুরা তখন সবকিছু জানছে না, আমার আম্মু ওকে মানছে যে না, ফ্যামিলি ভালো, ও ভালো ছেলে, ভদ্র। তো দেখা গেছে যে সবকিছুই আমার ফ্যামিলিও মানছে, ও জানে সবকিছু। তো আমার ফ্যামিলিতে ওর আসা যাওয়া ছিল, আমরা কিছুদিন পর বিয়ে করবো এরকম প্ল্যান। তো আমি যখন উত্তরাতে শিফট হই, তখন ও জানে না, আমি ওকে জানাই নাই যে আমি যাব। আমি গিয়ে ওকে কল দিছি। তো যাওয়ার পর ওকে আমি জানাই যে আমি চলে আসছি। এইভাবে চলতে থাকে। তো আমি তো উত্তরাতে একা, ওর তো এখানে ফ্রেন্ড সার্কেল আছে, আমার তো ফ্রেন্ড সার্কেল নেই। তো তখন আমি এই ব্যাপারটাই বুঝতাম না বা বুঝার ট্রাই করতাম না হয়তো বা তখন, যে ও ভার্সিটি করে সে টায়ার্ড, ঘুমায় যাইতো, বা ওর ফ্রেন্ড সার্কেলদের সাথেও তো মাঝে মধ্যে আড্ডা দিবে। ওই জিনিসটাই আমি তখন বুঝতাম না। তখন আমার মনে হয়তো ও আমাকে টাইম দিচ্ছে না কেন, ও আমার সাথে কথা কেন বলতেছে না। বা তখন আমি সবকিছু এখানে করতাম, কারণ যেহেতু আমি বাড়িতে কিছুই করতাম না, আমার সব কাজ করতে, হ্যাঁ ওইখানে রান্না থেকে শুরু করে সবকিছু করতাম। তখন একটা টাইমে আমার বিরক্ত লাগা শুরু হয় যে আমি যার জন্য আসছি সে আমাকে টাইম দিতেছে না, সে আমার সাথে কথা বলতেছে না, দেখা করতেছে না। দেখা হচ্ছে কিন্তু 2-3 দিন পর, এরকম 1-2 দিন পর, বা রেগুলারও হচ্ছে, আবার গ্যাপও হয়ে যাচ্ছে। তো দেখা গেছে আমি ওর কাছে চাইতাম যে তুমি ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে আমার সাথে পাশের রোডই তো, আধা ঘন্টা হইলেও তুমি আমার সাথে দেখা করো, তাহলে আমার হোস্টেলে বোরিং থাকতে হচ্ছে না বা একা থাকতে হচ্ছে না।
আমি সারাদিন রুমে, এমন হয়তো আমার ওইখানে কোনো ফ্রেন্ড সার্কেল আছে, মাঝে মধ্যে ওদের সাথে বেটের হচ্ছি, তাহলে একটা ব্যাপার। কারণ রুমের মধ্যে বন্দি থাকা মানসিক, হ্যাঁ মানসিক একটা চাপ হইতো। তখন ওর সাথে আমার আস্তে আস্তে ঝগড়া স্টার্ট হয়। ঝগড়া যখন স্টার্ট হয় তখন সে আমাকে একদিন বলে যে তুমি চলে যাও, গাজীপুরে চলে যাও, হয়তো আমাদের রিলেশনশিপটা টক্সিক হয়ে যাচ্ছে, একটা গ্যাপ নেই, গ্যাপ নিলে হয়তো বা আগে যেরকম ছিল তখন ভালো ছিল, এখন একটা গ্যাপ নেই। আমি বললাম যে ঠিক আছে। তখন আমি বললাম ঠিক আছে তুমি আমার সাথে সন্ধ্যায় দেখা করো, কালকে তো চলে যাব। তখন ও আমাকে নিয়ে ঘুরতেছে, এমন টাইমে ও গাড়িতে একটা গান ছাড়ে। গানটা হচ্ছে তানভীর ইরফানের ছেড়ে যেও না, এই গানটা। তখন আমি ওর দিকে তাকায় বলতেছি তো যাইতে দিতেছো কেন, যাব না। দেন তখন আর আমি যাই না গাজীপুরে, তো যাই না, ওইখানে আমি থাকতে থাকি। তো আমি মনে হয় উত্তরাতে ছিলাম 6 মাসের মতো। তো জানুয়ারিতে আবার ওর বার্থডে চলে আসে। তো আমি ওর বার্থডেতে 12টার দিকে ওর সারপ্রাইজ টারপ্রাইজ দিব, এরকম প্ল্যানিং আমার চলতেছে। তো এর মধ্যে ওর সাথে আমার টুকটাক ঝগড়া চলতেছে। তো এরপর ওর সাথে আমার ভালোই যাচ্ছিল, সবকিছুই ঠিকঠাক ছিল। আমি কিছুদিন পর, মানে তখন আবার উইন্টার না, জানুয়ারিতে ও ব্যাডমিন্টন খেলতে চলে যেত। তখন আমি এটা বুঝতাম না যে কেন যাইতেছে বা ও কেন কল দিতেছে না, বা আয়শা বাসায় আয়শা কেন, মানে মানুষের যে একটু ব্যক্তিগত সময় দরকার হয় এটা তোমার মাথায় তখন ছিল না। হ্যাঁ হ্যাঁ, তখন আমার মনে হইতো যে ও আমাকে একটু টাইম দিক, বা আছে না যে আমি একটা জিনিস ওর সাথে প্ল্যান করলাম, ওই জিনিসটা যদি সে আমার সাথে না করে ওর ফ্রেন্ডদের সাথে করতেছে, তখন আসলে অনেক হার্ড হইতো। বাট দ্যাটস অলসো টক্সিক, ওটা ঠিক না, রিলেশনশিপ থাকলে ঠিক না এটা। হ্যাঁ, তো আমার মনে হইতো যে আমি ওকে বললাম যে পানির দিন আসতেছে সামনে, আমি তোমার সাথে ঘুরতে যাব, তুমি পাঞ্জাবি পরবো, আমি শাড়ি পরবো, আমরা ঘুরতে যাব। ও বললো যে ঠিক আছে যাব। তো দেখা গেছে যখন পানি আসলো, পানির দিন শেষ হয়ে যাচ্ছে, ও যাইতো না। তো হুট করে দেখতাম ওর স্টোরিতে ওর ফ্রেন্ডদের সাথে গেছে। তখন এটা আমাকে অনেক হার্ট করতো যে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে ঘুরো, সমস্যা নাই, বাট আমি একটা জায়গায় যাইতে বললাম তোমাকে, তুমি সেই জায়গায় আমাকে নিয়ে গেলাম। তার মানে কি সামহাউ এক পক্ষের ছিল রিলেশনশিপটা? না, ওর সাইড থেকেও ছিল, কিন্তু ওর সাইড থেকে আমি একটা মানুষই পাইছি আমার লাইফে যে আমাকে প্রচন্ড ভালোবাসতো, প্রচন্ড কেয়ার করতো। তাইলে তোমার উইশ গুলো কেন পূরণ হচ্ছে না? উইশ গুলো পরে পূরণ করতো, কিন্তু ও হচ্ছে গিয়ে আছে না যে ইনস্ট্যান্টলি নিয়ে যাওয়া, এরকমটা ছিল না। তো আমি এইগুলোতে একটু বিরক্ত হচ্ছিলাম। তখন আমি বুঝতেছিলাম না যে আসলে ওকে আমাকে আদৌ ভালোবাসে নাকি ও চায় না আমাকে, বা এরকম কিছু। তো এরকম ভাবতে ভাবতে একটা টাইমে যখন রেগুলার ঝগড়া, তো ও আমাকে একদিন আবার বলে তুমি চলে যাও। তখন আমি গাজীপুরে চলেছি। গাজীপুরে চলে যাওয়ার পর ওইখানে গিয়ে আমি কলেজে ভর্তি হব। ওই কলেজে যখন ভর্তি হব, ও আমাকে তখন খুব কম কল দিত। ওরও তখন মনে হইতো যে কলেজে উঠলে নাকি মানুষ চেঞ্জ হয়ে যায়, মেয়েদের নাকি পাখা গজায় যায়, এরকম টাইপ। তখন আমি কম্বাইন কলেজে ভর্তি হই নাই, ছেলে মেয়ে আলাদা আলাদা কলেজেই ভর্তি হয়েছি। তো আমি সবসময় চাইতাম কি ও আমাকে ভুল না বুঝুক, এই জন্য আমি ভাবতাম ও তো অনেক দূরে, আমাকে ভুল বুঝবে। আমি ভাবতাম যে ও যেটা পছন্দ করে না ওই কাজটা আমি করব না। এমনও হয়েছে আমি নিজেকে পুরো কভার আপ করে ফেলছি, যে কলেজ ড্রেসও আমি বোরকা বানাইছি। আমি এরকম ভাবে চলছি মানুষ যাতে আমাকে না দেখে, তারপরে মানুষ দেখলে যাতে ভাবে যে আমি ম্যারিড, এরকম কিছু। তো আমি এভাবেই চলতে থাকি। ইভেন ও আমার কাছে কোনোদিনও চায় নাই যে তুমি আমাকে, টক্সিসিটিও আমার সাথে করে নাই। ও সবসময় বলতো যে ঠিক আছে যাও, আসো, ঠিক মতো পড়াশোনা করো, এগুলাই। কিন্তু আমি নিজে থেকে ভয় থেকে আমি ওকে লাইভ লোকেশন সেন্ড করে রাখতাম, যে তুমি দেখো আমি কই আছি না আছি, সবকিছু দেখো। তো এইভাবে যখন চলতে থাকে, আমাদের কলেজের পিছনে একটা রেস্টুরেন্ট ছিল, ওই রেস্টুরেন্টের একজন আমাকে অনেক পছন্দ করতো। তো ও আমাকে ডিস্টার্ব করতো, আমার কলেজের সামনে রেগুলার দাঁড়ায় থাকতো। তখন এটা আমি ভয় পেতাম, আমি ওরে ভয় পেতাম, যে ও বলছিল আমাকে একবার যে তুমি কলেজে যাও, আমি কিন্তু হুট করে একদিন তোমার কলেজের সামনে চলে আসবো। তখন আমি ওই ছেলেকে দাঁড়ায় এটা বলতেছিলাম যে দেখেন আপনি আমাকে এইভাবে ডিস্টার্ব করেন না, আমার হাজবেন্ড আছে, ও হুট করে আমার কলেজের সামনে চলে আসবে, তখন আমি বিপদে পড়ে যাব। তখন ও বলল যে আচ্ছা ঠিক আছে। ওই ছেলেও বুঝতে পারছে যে ঠিক আছে মেয়ে যেহেতু ম্যারিড, তো ওই ছেলে আমাকে ডিস্টার্ব করে না। তখন কলেজ লাইফে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ও আসলে করলো কি, ও আমাদের কলেজের একটা স্যারের সাথে কথা বলতো,
যেটা আমার পছন্দ ছিল না। তখন আমি ওকে এটা এভাবে বলছিলাম যে দেখ তুই কথা বলিস না, এটা ভালো না। বা এমন হইতো যে স্যারের ওয়াইফ নাই, বাচ্চা নাই, বা তোর বয়ফ্রেন্ড নাই, তাহলে আমি বলতাম যে এখন অহরহ স্টুডেন্ট স্যারের প্রেম হচ্ছে, বিয়ে হচ্ছে, আমি তোদেরকে হেল্প করতাম, কিন্তু তুই এই কাজটা করিস না, স্যারেরও ওয়াইফ আছে। দেন ও আমার কথা শুনে নাই, ও কন্টিনিউ করতেছে। ওই মুহূর্তে দাঁড়ায় ওর বয়ফ্রেন্ড ওর প্রতি অনেক সিরিয়াস। আমি শুধু জানাইছি যে একটু ফোনটা যাতে শুধু চেক করে, কারণ এটা ঠিক হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, এটা ঠিক হচ্ছে না। তখন আমি বললাম যে একটু ফোনটা চেক করতে, আমি ডিটেলসে কিচ্ছু বলবো না, যা দেখার ওরা নিজেরা বের করে নেবে। তখন আমার সেই ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডকে আসলে যখন সে ধরা খেয়ে যায়, ওর বয়ফ্রেন্ডকে জানায় যে আমাকে তো মাইশাই বলছে স্যারের সাথে কথা বলতে। তখন ওই ভাইয়া আবার আমার প্রতি চেতা গেছে যে কি বলে, সেই বললো, আবার সেই এসে এগুলো কাহিনী করতেছে। তখন অন্যরকম না, আর ও তো ওর গার্লফ্রেন্ডের কথা ট্রাস্ট করবে, হ্যাঁ ম্যানেজ করে ফেলছে। তখন আমার মনে হচ্ছিল যে আচ্ছা কি করলাম, ভালো করতে যাই খারাপ হয়ে গেলাম, যাই হোক বাদ দিই। তো চলতে থাকে এইভাবেই। ওরা সামহাও, আমার বেস্ট ফ্রেন্ডকে তো আমি সবকিছু শেয়ার করতাম, তখন আমার এক্সের সাথে আমার কি নিয়ে ঝগড়া হচ্ছে, কি নিয়ে কি হচ্ছে, আগের দিন কি হচ্ছে, সবকিছু শেয়ার করতাম। তো দেখা গেছে যে ওরা সবকিছু জানতো। জানার পর হয়েছে কি যে ওই যে ছেলে আমাকে পছন্দ করতো রেস্টুরেন্টে, হ্যাঁ ওই ছেলেকে ওই ভাইয়া আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড ও যে ম্যানিপুলেট করছে যে ওর তো বিয়ে হয়নি, লেগে থাকো হবে। ইভেন তুমি একটা কাজ করতে পারো, ওদের রিলেশনশিপটা ছাড়া তুমি যদি এখানে একটা প্যাচ লাগাতে পারো তাহলে হচ্ছে ওরা আলাদা হয়ে যাবে, তখন তুমি ওরে পাওয়া যাবা। তখন ওর মাথায় আসছে ওকে তাহলে এটাই করি। ও কি করছে, আমার যে বয়ফ্রেন্ড ছিল ওর কাছে নানান ধরনের কথা বলা স্টার্ট করে যে ওরে তো আমি কলেজ বাং দিয়ে নিয়ে ঘুরি, ওর সাথে দেখা করি, হ্যান ত্যান। তো এগুলো আবার আমি জানতাম না যে ওইদিকে চলতেছে। তো আমাদের কলেজে যখন নবীনবরণ হয়, ওই দিন তো আমি নবীনবরণে যখন গেলাম তখন আমার সাথে ওই যে ওর ঝগড়া চলতেছে। তো দেখা গেছে যেগুলো তারা কারো কাছে শেয়ার করা যায় না, আমার বেস্ট ফ্রেন্ড জানতো। তো তখন ওই যে রেস্টুরেন্টে ওই ছেলেটা আছে, তখন আমি জানতে পারি যে সে আমাদের কলেজেরই প্রাক্তন স্টুডেন্ট। তো যার কারণে সে নবীনবরণে অ্যাটেন্ড করলো। তো যেহেতু ও ব্যাপারটা বুঝতে পারছে, আমাকে ডিস্টার্ব করতেছে না, তো দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে ওকে। দেন আমরা এক জায়গায় বসে চা খাইতেছি, সবাই ছিলাম, তো চা খাইতেছি। তো ওইখানে আমার তো তখন আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ঝগড়া। তখন তো মানুষ মানে এরকম ফিলিংস যে আমি ওকে জেলাস ফিল করাবো বা আমি ওকে এটা দেখাবো আমিও ভালো আছি, হ্যান ত্যান। তো এরকম রাগ জিত এটাই ছিল তখন আমার ভুল। তখন আমি এই জিনিসটা এখন অনেক আফসোস করি যে ইম্যাচুরের মতো আমি অনেক বড় বড় ভুল করে ফেলছি। তখন আমি একটা স্ন্যাপ নিই, স্ন্যাপটা হচ্ছে একটা দোলনাতে 2টা চায়ের কাপ, আমার ব্যাগ। তো আমি এটা স্ন্যাপ নিয়ে ওই ছেলেটার দিকে এইভাবে ধরি। এটা একটা পুরো ফালতু ঘটনা ছিল তখন। তো এটা আমি আবার বাসায় গিয়ে ক্যাপকাটে এডিট করছি যে আমি এটা স্টোরি দিব, স্টোরি দিলেও দেখবে, দেখে জেলাস ফিল করবে। কিন্তু আমি তখন এটা বুঝতেছিলাম না যে হ্যাঁ এটা বুঝতেছিলাম না যে সে হচ্ছে গিয়ে অলরেডি এসব জানতেছে বা ও হচ্ছে গিয়ে আমার প্রতি রাগ, আর ওর এইসব কিছু পছন্দ না। এখন আমি একটা জিনিস জেলাস ফিল করাইতে যাবো, ওইটা হিতে বিপরীত ঘটে যাবে, এরকম চিন্তা আমার ছিল না, বাট ওর ছিল। তখন যখন আমি কি দেখাবো, এর আগেও দেখে ফেলছে, তখন অন্যরকম একটা হয়ে গেল না। একদিন হয়েছে এরকম যে আমি ওর সাথে যখন আমার টেক্সট হইতো, কারণ আমি জানি ও আমাকে ডিস্টার্ব করবে না বা ও জানে যে আমি ম্যারিড, তো দেখা গেছে যে ভালো ফ্রেন্ডশিপ, টুকটাক হাই হ্যালো হইতো। তো তখন আমি একদিন বাসায়, ওই দিনই নবীনবরণের দিনই ওইখান থেকে গিয়ে বাসায় গিয়ে আমি ঘুমাচ্ছি। ওই টাইমে হুট করে আমার বাসায় নক, রাতের বাজে 2টা নক। কে আসলো হুট করে হচ্ছে এরকম দরজা ধাক্কাধাক্কি করতেছে। তখন তো ওইটা তো গ্রাম, তো মানুষজন তো শোনে। তো হুট করে ধাক্কাধাক্কি করতেছে, হুট করে আম্মু দরজা খুলে দেখলো যে সে। তখন আম্মু বুঝতে পারছে যে হয়তো ঝগড়াঝাটি চলতেছে বা কিছু, কারণ আমিও খাওয়া দাওয়া করতেছি না ঠিক মতো। তা আম্মু বলছে যে ভিতর আছো, শুনি আমি কি হয়েছে, কথা বুঝি। তো সে আসলো 2টা ফ্রেন্ড নিয়ে ওর। তো হুট করে আমার কাছে এসে আমার ফোনটা দাও, ফোনটা দিলাম।
ও কিন্তু কিচ্ছু পায় নাই, শুধু ওই যে ক্যাপ কাটে হচ্ছে। আমি রাতে বাসায় গিয়ে আমি এটা রিয়েলাইজ করতেছিলাম যে না, আমি এটা দিব না, কারণ দেখা গেছে যে পরে এমন হচ্ছে যে আমার সাথে আর কথাই বলবে না। তাই আমি ভয় থেকে আমি সব ডিলিট করে দিছি। আমি বললাম যে না, এরকম তো করা যাবে না। তখন ও এটা ক্যাপ কাটে পাইছে, হিস্ট্রিতে পাইছে। পাওয়ার পর ও তো তখন প্রচুর রাগ আমার উপরে। তো রাগ করে ও চলে যায়, যাওয়ার পরও আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দেয়। কন্ট্যাক্ট যখন সে অফ করে দেয়, হুট করে মানে তখন আমি একদম পাগল হয়ে গেছি যে ওর সাথে আমি কথা না বললে ভুল বুঝাবুঝি থেকে হইতেছে। ভুল বুঝাবুঝি ততটুকু প্ল্যানিং করে যে হচ্ছে, এটা হচ্ছে মেন কারণ। তখন সে আমাকে ট্রাস্ট করতেছে না, তখন সে প্রুফ পাইতেছে, ভিডিও পাইতেছে, ছবি পাইতেছে, দেখা হয়েছে হ্যান দেন। কিন্তু সবাই মিলে যখন বলতেছে যে না, আমি ওর সাথে রিলেশনে গেছি, ঘুরি, আমাদের কলেজ থেকে কখনো বের হওয়া যেত না গার্ডিয়ান না গেলে, তো এরকম। কিন্তু ও বলতো এটা তো আমারই কলেজ, আমি তো ওকে নিয়ে হচ্ছে গিয়ে মানে আমরা রিক্সা দিয়ে ঘুরি, এই করি সেই করি। তো অনেক কথাই ওকে জানানো হয়েছে। তো জানানো হওয়ার পর ওর আস্তে আস্তে আমার প্রতি, ও তারপরেও আমাকে অনেক পছন্দ করতো। এমন হয়েছে যে ও 3 মাস আমার সাথে যখন কন্টিনিউ করতেছে, আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কি চাও। তখন সে বলল যে আমি তোমাকে চাই। আমি বললাম ঠিক আছে, তাহলে এইভাবে থাকো, আর তুমি যেভাবে বলবো আমি ওইভাবে থাকবো, আমি যেভাবে বলবো তুমি ওইভাবে থাকো। আস্তে আস্তে সবকিছু গুছাই ফেলি, এটা ভুল বুঝাবুঝিটা হয়ে যাবে। তখন আমি ওরা রেগুলার বুঝাইতাম যে এটা এরকম না, এভাবে হয়েছে, এইভাবে না এইভাবে হয়েছে। কিন্তু সে কোনো অবস্থায়, কারণ ছবি প্রমাণ, মানুষ কথা বলতেছে, কয়টা কথা ইগনোর করবে? হ্যাঁ, কয়টা কথা ইগনোর করবে। তখন সে সব কিছু, ওরও মাথা গোলায় যেতেছে যে হচ্ছেটা কি। তখন সেও এত পরিমাণে কান্না করতো, আমারে কল দিত। আমি কোনোদিন একটা ছেলে মানুষকে এত কান্না করতে দেখিনি ভাইয়া। এত পরিমাণে কান্না করতো যে ওর কিন্তু ব্রিথিং প্রবলেম। ও কান্না করতে 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 একটা টাইমে ওর নাক দিয়ে মুখ দিয়ে শ্বাস আটকে যেত, বমি করতো, এরকম অবস্থা। তখন আমি নিজেই ভয় পেতাম, আমি নিজেই রিগ্রেট করতেছিলাম যে না, আমি কি করতেছি, বা আমার জন্য এরকমটা হচ্ছে। তো একদিন আমি হসপিটালে ভর্তি, এরকম আমি অসুস্থ, না খেতে খেতে অবস্থা। হসপিটালে পুরা আমার এটা মানে কেউ বিশ্বাস করে না, পুরা পুরা। আমাকে আমার ভাইয়ারা বলে কি, তুই তো স্টোরিটা আমাদের বল, আমরা একটা নাটক বানাই। আসলেই তাই, আমরা একটা নাটক বানাই। তা আমি এমন হয়েছে যে আমি হসপিটালে ভর্তি, আমাকে ও দেখি হুট করে ব্লক করে দিছে। আমি তো মাথা আমার নষ্ট হয়ে গেছে, আয় হায়, আমি এখন কি করব। আমি কি করছি, ওইখানে আমার ছোট ভাই ছিল, আমি ওরে বললাম চল, রাতের বাজে 1টা, হসপিটাল থেকে। হ্যাঁ, আমি ক্যানোলা টেনোলা ছিঁড়ে আমি কি করছি, একটা উবার কল দিয়ে আমি উত্তরে চলে গেছি যে আমি দেখা করে কথা বললে ঠিক হয়ে যাবে। কিন্তু না, কিন্তু আমি ওর বাসার নিচে গিয়ে সারা রাত দাঁড়াইছিলাম। ও জানতো না যে আমি ওর বাসায় নিচে। হসপিটাল থেকে হাত দিয়ে ক্যানোলা করা, আমি দেখি আমার হাত দিয়ে ব্লাড বেরোইতেছে। ক্যানোলা করলে ব্লাড আসে না, এটা তো চাপ দিয়ে ধরতে হয়। তা আমার হাত দিয়ে ব্লাড পড়তেছে, আমি মানে ছুইটা মুইটা যাইতেছি, আমার ওর সাথে দেখা করতে হবে। তুমি ওর বাসার সামনে সারা রাত ঘুমাইতেছে। হ্যাঁ, ও ঘুমাইতেছে। তো এরকম 2-3 দিন হবার পর, মানে এরকম একদিন না 2-3 দিন হয়েছে। হ্যাঁ, অনেক দিন হয়েছে এরকম যে আমি ওর সাথে দেখা করবই। তুমি তো লাইলি পুরা বইন, কেন আমাকে মানে ব্লক করে দিছে, আমি কি করবো, ওর সাথে আমার দেখা করতে হবে। আমি শুরু করছিলাম একটা স্যাড মুডে, আই থট ইটস আ স্যাড স্টোরি, এখন তো দেখি ইটস আ ম্যাড স্টোরি। আমাকে মানুষ বলতে পাগল, আসলেই তো দেখতে পাবা। এরকম হয়েছে যে আমি ওর সাথে দেখা করতে গেছি, আমি ওর পাই নাই। আমি সারা রাত দাঁড়ায় থাকবো, ওর সাথে দেখা করব, তারপরে যাব। আমার এরকম হয়েছে যে আমার তখন সমস্যা আছে, হইতে পারে। হসপিটাল ডাক্তার দেখাইছো, মানসিক ডাক্তার দেখাইছো? আমার পেটে ব্যথা। হ্যাঁ, আমি ও জানে যে আমি হোস্টেলে ঢুকে গেছি অলরেডি, কিন্তু হোস্টেলে গেট অফ। তখন আমি কিভাবে ঢুকবো হোস্টেলে? আমি তখন তো আমি হোস্টেল থেকে বেরোয় গেছি। তো তখন আমি বেরোয় ওরে আমি কল দিতেছি যে আমি তো হোস্টেলে ঢুকতে পারি নাই, এরকম। অন্তত ওর গাড়িতে তো অন্তত আমি হ্যাঁ বসে থাকা যাবে। কিন্তু আমার ফোনে চার্জ শেষ, আমার ফোন অফ হয়ে গেছে। ও আমাকে এদিক দিয়ে খুঁজে, আমি ওকে দিক দিয়ে আল্লাহ মাফ করো। দুইজন খুঁজতে খুঁজতে একটা আমার পেটে ব্যথাটা আবার স্টার্ট হয়, আমি ওখানে সেন্সলেস হয়ে গেছি রাস্তায়। তো ভোরবেলা পুলিশ আমাকে যে হচ্ছে অজ্ঞান অবস্থা পাইছে, পেয়ে আমাকে হচ্ছে ওইখান থেকে নিয়ে গাজীপুরে দিয়ে এসে তারপর আম্মুকে বলে বাসায় রাখবেন,
হচ্ছে আর যাতে বের হইতে না পারে, আমি 3 মাস বাসা থেকে বের হইতে পারিনি। স্বাভাবিক, শিকল দেওয়া উচিত পায় তোমার। হ্যাঁ, তো আমার এরকমই মনে হয়েছে যে আমি তো সবকিছু ভেঙে ফেলতাম। আমি এমন হয়েছে যে আমি সুইসাইড করতে যাইতেছি, স্লিপিং পিল খাইতেছি, এরকম মানে আমার নিজের কাছে আমি যখন সুস্থ হইতেছি বা আমি যখন বুঝতেছি যে তখন মনে হচ্ছে আমি মনে হয় মেন্টালি সিক হয়ে গেছি, তুমি পাগল, আমি মনে হয় সাইকো। আমিও শিওর এবার তো ব্যাগে না নাই তো এরকমটা যখন করতেছি তো ওর হচ্ছে এই জিনিসগুলাই পছন্দ না, স্বাভাবিক, যে স্লিপিং পিল খাওয়া, পাগলামি করা, হ্যাঁ ওর এগুলো পছন্দ না। তো ও আমাকে আগে একবার বলছিল যে আমার জন্য এরকম একটা মেয়ে করছিল, আমি ওর সাথে আর কথাই বলিনি। তো তারপরে আমি আবার ভাবলাম যে না 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 এটা করা যাবে না, এটা করলে ও হচ্ছে আমাকে ছেড়ে চলে যাবে, আসলে উচিত। হ্যাঁ, তো তখন হচ্ছে আমি যখন ওইখান থেকে চলে যাই তখন আমি আস্তে আস্তে ও দেখলাম যে আমার সাথে আর কথা বলে না, তারপরে হচ্ছে গিয়ে কন্টাক্ট নাই, যোগাযোগ নাই, কিছু নাই। তো এরকম হইতে হইতে ও আমাকে একদিন বলে যে ওই যে আমি ওকে জিজ্ঞেস করছি তুমি কি চাও, তখন সে আমাকে বললো যে আমাকে চায়। তখন আমি বললাম যে আচ্ছা তাহলে তুমি আবার সবকিছু ঠিক করি আমরা, তুমি যেভাবে বলো ওইভাবে। তো ও তখন আসলে আমার সাথে কথা বলতে বলতে ও নিজে মুভ অন করছে, সরে গেছে। ও সরে গেছে, কিন্তু তখন হ্যাঁ আমি আটকা পড়ে গেছি, ইমোশনাল ফুল একদম। তো ওর কাছে এদিক থেকে আরো অনেক ধরনের কথা যাইতো, তো এগুলো আমি জানতাম না। অনেকে অনেক ধরনের কথা বলতো, বেস্ট ফ্রেন্ড যদি চিট করে তাহলে আর কিছু চায় না। তো এটাই তো, তখন আমি আবার যখন কলেজে যাওয়া স্টার্ট করি, 4-5 মাস পর কলেজে যাওয়া স্টার্ট করি, তখন আমাকে আমাদের কলেজেরই একটা মেয়ে আমাকে অনেক নোটিস করতো। তো ওই মেয়েটা হুট করে আমাকে দেখে না, ও না দেখে আমাকে বলে যে তুমি কলেজে আসো না কেন, হ্যান ত্যান। তো আমি যাওয়া স্টার্ট করি কলেজে। তো ওই মেয়েটাই আমার যে প্রাক্তন, ওরে ফোন দিয়ে অনেক বলতো যে ভাইয়া ঠিক করে ফেলেন বা ওর সাথে একটু কথা বলেন। তো আমার অনেক হেল্প করছে। তো দেখা গেছে যে এইভাবে করে সবাই তো জানতো ব্যাপারটা, আর আমাদের রিলেশনশিপটা একদম পাবলিক ছিল, তো সবাই হচ্ছে জানতো। ইভেন ও আমার ফ্যামিলি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতো, যার কারণে আমি আরো বিপদে পড়ছি যে ওর তো কিছু হচ্ছে না, মুখ দেখাবো ওর তো কিচ্ছু হচ্ছে না ভাইয়া, ও যে আমাকে ছেড়ে চলে গেল, ও তো এখন ওর ফ্রেন্ডদের সাথে ঘুরতেছে ফিরতেছে, ও তো নিজের মতো লাইফ লিড করতেছে, কিন্তু আমার তো বাসায় জানতো, পুরো পরিবার, আমার আত্মীয় স্বজন জানতো, 14 গোষ্ঠী জানতো, সবাই জানতো। তো দেখা গেছে যে আমি ওকে অনেক রিকোয়েস্ট করছি যে তুমি যেটা বলবা আমি ওইটাই করব, তুমি জাস্ট থাইকা যাও, থাইকা গেলেই হবে, আমার আর মানে কিচ্ছু চাই না, তুমি জাস্ট থাইকা যাও, আমি কোনোদিনও তোমার উপরে কোনো অভিযোগ নাই, আমার কিচ্ছু নেই, তুমি জাস্ট থাইকা যাও। আমি আমার মান সম্মানের ভয় পেতেছিলাম, আমি এটা চিন্তা করতেছিলাম যে আমার ফ্যামিলির কথা চিন্তা করতেছিলাম। তো তখন আমার যখন এরকমটা হয়, ও আমার সাথে কথা বলে, ধরেন 1 সপ্তাহ পর পর আমাকে একটা কল দিত, সান্ত্বনা কল। হ্যাঁ, তো তখন আমি আসলে বুঝতাম না, ওর যখন খারাপ লাগতো ও আমাকে কল দিয়ে পাইতো, কিন্তু আমার যখন আমার তো ওর সাথে 2.5 বছর রিলেশন ছিল, আমার তো কথা বলে বলে অভ্যস্ত। তো হুট করে যখন এটা অফ হয়ে গেছে, মানে আমার অশান্তি লাগতেছে যে আমি এখন কি করব, বা আমি আমার ফ্রেন্ডদেরকে বলতাম যে ওর একটু বল কল দিতে। তো এরকমও গেছে যে মাঝে মধ্যে কল দিত, কথা বলতো, আবার এরকম গেছে যে ও আমাকে কল দিত না, বা বলতো আমার ফ্রেন্ডদের যাচ্ছা ঠিক আছে আমি কল দিব। তো আমি ওয়েট করতাম সারা রাত, আমাকে কল দিত না। তো এগুলো যখন দেখে দেখে আসতেছি, তখন আস্তে আস্তে দেখলাম যে ও কথা বলা অফ করে দেয়। তখন ওর কাছে আরো কিছু তথ্য গেছে, যেমন হচ্ছে ওই যে যখন ও আমার সাথে কথা বলা অফ করে দেয়, ওই যে হোটেলের রেস্টুরেন্টের ছেলে, হ্যাঁ এগুলোর কাহিনীতে যখন আমার সাথে কথা বলা অফ করে দেয়, আস্তে আস্তে যখন আমার 1 সপ্তাহ কল দিত, কিন্তু এখন যখন দেখতেছি 1 সপ্তাহ পর পর আমাকে কলও দিচ্ছে না, টেক্সটও দিচ্ছে না, কোনো খোঁজ খবর নাই, তখন আমি ভাবতে থাকলাম যে ও মুভ অন করে নিছে, আমারও মুভ অন করা উচিত। তো এখন কি করতে হবে, আমি তো তখন এইচএসসি দিয়ে ফেলবো। তো তখন হচ্ছে কি আমি ভাবলাম যে ঠিক আছে কি করব বুঝতেছি না। তো ওই মুহূর্তে হচ্ছে আমার আবার এরকম মানুষ দেখলে তো বিয়ের প্রপোজাল দেয়, তো বিয়ের প্রপোজাল আসতে থাকে, আমি আসলে না করতে থাকি। তো একটা পর্যায়ে গিয়ে আমি ওর জন্যই কিন্তু না করতাম, যদি ফিরে আসে। আমার ফ্রেন্ডরা বলতো যে ভাইয়া যেহেতু তোর সাথে মাঝে মধ্যে কথাবার্তা বলে, আই থিঙ্ক ভাইয়া তোকে অবজার্ভ করতেছে যে তুই কি করতেছিস বা কি করিস, তুই ভাইয়ার পছন্দ মতোই থাক, দেখ কি হয়। তো আমি ওইভাবে করেই চলতে থাকি। তো
তো যখন দেখলাম যে না কোনো অবস্থাতেই কোনো কিছু আর হচ্ছে না, তখন আমার মাথায় আসলো যে আচ্ছা ঠিক আছে বিয়ে আসতেছে, তো আমি হয়তো যদি বিয়ে করে ফেলি বা একটা সংসারে ঢুকে যাই বা হচ্ছে গিয়ে উনি আবার আমাকে বলছে যে আমাকে অনেক ধরনের ফ্রিডম দিবে, কারণ আমার ইচ্ছাগুলো আমি সবসময় প্রকাশ করি যে আমি কি করতে চাই, লাইফে কি করতে চাই। তখন সে আমাকে দেখলাম যে না ভালো, উনি আমাকে বলতেছে মানে সব ফ্রিডম দিবে। এই যে যার সঙ্গে বিয়েটা ভাঙলো সে না, ও কলেজে থাকতে যখন আমার বিয়ে আসতেছিল তখনই আমার ভুলটা ছিল কি যে আমি বললাম যে ঠিক আছে আপনি আমাকে বিয়ে করবেন, ও বললো হ্যাঁ। তখন আমি এইভাবে আমার মাইন্ড কাজ করতেছিল যে আমি বিয়ে করে ফেললে আমি ওকে ভুলে যাব, আমি মুভ অন করে ফেলবো, আমি ভালো থাকবো। তো আমি কি করলাম, আমি বললাম যে আপনি আমাকে বিয়ে করবেন, ও বললো হ্যাঁ করবো। আমি বললাম ঠিক আছে তাহলে আপনি যদি আমাকে বিয়ে করেন আপনি আজকেই আসবেন। আমি এত পরিমাণের হয়ে গেছিলাম যে আমার ভুলতেই হবে, কারণ আমি মানে সারাটা রাত এত পরিমাণে কান্না করতাম যে পাশের বাসা থেকে মানুষজন চলে আসতো, চিল্লায় চিল্লায় কান্না করতাম। আমি সিক হয়ে গেছিলাম যে আমার গলা দিয়ে মানে ইন্টারনাল ব্লিডিং হইতো, গলা দিয়ে নাক দিয়ে, মাঝে মধ্যে শুয়ে থাকতাম কান দিয়ে ব্লাড আসতেছে, এরকম অবস্থা। যখন এরকম হয় অনেক ডক্টর দেখাই কিন্তু কোনো কিছু ধরা পড়তেছিল না যে আসলে রোগটা কি। তো আমি এত জোরে জোরে চিৎকার করতাম, ওই মুহূর্তে আমার কান দিয়ে নাক দিয়ে ব্লাড বের হইতো, ভিতরে ভেসেল ছিঁড়ে গেছে, নাড়ি ভুঁড়ি ছিঁড়ে গেছে, এরকম অবস্থা। আর আমি অনেক জোরে জোরে কান্না করতাম, 2-3 বারই মানুষ চলে আসতো, এরকম বাজে অবস্থা হয়ে গেছিল। তো যখন এটা তো আর ও দেখতেছে না বা আমার সিচুয়েশন কি, আমি কি করতেছি এটা দেখতেছে না, আসলেই পাগল। ওর কাছে প্রতিনিয়ত মানে আমার ব্যাপারে খারাপ তথ্য যাচ্ছে। তখন ওই যে বললাম তুমি কাঁদতেছো ওর জন্য, কান্নাকাটি করে রক্ত বাড়াইতেছে ইনফ্যাক্ট, আর হে জানতেছে যে আমার এক্স গার্লফ্রেন্ড ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ, তো এরকম ওই যে লোকটা আসতে বললাম, হ্যাঁ যাকে আসতে বললাম উনি বললো যে ঠিক আছে তোমার ফ্যামিলি তো জানে। আমি বললাম যে না আমার আজকেই বিয়ে করতে হবে। উনি বললো যে আচ্ছা ঠিক আছে করবো, সমস্যা নাই। তো আমি বললাম এক্ষুনি করতে হবে, আমি জানি না কিছু, বিয়ে করতে হবে, বিয়ে করে তারপরে বাসায় যায় জানেন, তারপরে অনুষ্ঠান হবে। পরে বললো যে আচ্ছা ঠিক আছে। তখন আমি যখন যাইতেছি রাস্তা দিয়ে আমার ফ্রেন্ডরা বলে যাইস না, এই কাজ করিস না। আমার ফ্রেন্ডরা মানে টাইনা ধরে রাখি, যাইস না। আমি বলি না আমি ওরে ভুইলেই ছাড়বো, আমি যাবোই, একদম ভুইলেই ছাড়বো। আমি একদম কাজী অফিস পর্যন্ত গেছি, গিয়ে ওইখানে হচ্ছে উনি এখন তো একটা কিছু তো প্রিপারেশন লাগে, এনআইডি লাগে, সবকিছু লাগে, তারপরে হচ্ছে গিয়ে সাক্ষী লাগে, হ্যাঁ সবকিছু লাগে। ওইখানে নাই কিছুই নাই, এখন হচ্ছে যে স্ট্যাম্প পেপার যে ওইটাও তো খালি, ওইটাও খালি। এখন বলতেছে ওনারা আমাকে আসলে সান্ত্বনা দেওয়ার জন্য বা ওই মুহূর্তটাকে ইয়া করার জন্য বলছে আচ্ছা ঠিক আছে সাইন করো। তা আমি হচ্ছে যে এরকম করে সাইন করলাম, পুরো কাগজটা কিন্তু খালি, তো হচ্ছে আমার জমি জমা তো কাগজটা খালি। তো ওই মুহূর্তে আমি ভাবলাম যে আমার মনে হয় বিয়ে হয়ে গেছে, আমি বের হয়ে যাইতেছি। ওই টাইমে আমি আবার আমার বেস্ট ফ্রেন্ড যে আমাকে পরে আমাকে হেল্প করতো বা হচ্ছে গিয়ে আমার পাশে ছিল, এখনো আছে, তো ওরে আমি জড়াই ধরে কানতেছি আর বলতেছি আই হায় এটা কি হইলো, আমি বিয়ে করে ফেলছি, এখন তো আমি ওরে আরো পাবো না। তো আমি তো ওরে মনে হয় ভুলতেই পারবো না, আমি ওরে ভুলার জন্য যাইতেছি কিন্তু আমি তো ওরে ভুলতে পারবো না বা ওর জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না। আমি ওই সিঁড়ি থেকে সাথে সাথে আবার ঢুকছি, দৌড়, হ্যাঁ ঢুকে আমি বলতেছি কই জানি কাগজটা দেন, কাগজটা ছিঁড়ামিড়া আমি দিছি দৌড়, আমি বিয়ে করবো না। কিন্তু এখানে ওই যে ছবি তোলা ছিল ওই ছবিগুলো ওর কাছে পাঠাইছে। কে পাঠাইছে আমি বলি, আন্দোলনের সময় আমরা আন্দোলনের নাম ছিলাম, তো হচ্ছে এখানে আমাদেরকে একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে আমাদেরকে লিড দিত একটা ভাইয়া। তো উনি হচ্ছে আবার ওনাদের ওইখানে বাড়িতে আমরা হচ্ছে যে যেমন ত্রাণ তুলতাম বা যাই করতাম, ওদের বাসার নিচে গ্যারেজে আমরা সব কাজ টাজ করতাম। তো যখন বন্যার সময় ত্রাণ তুলতেছিলাম ওই টাইমে হচ্ছে আমি এগুলো সব মাথা থেকে বের করে দিই যে ঠিক আছে ওরে যদি আমি ভুলতে না পারলাম, বাট হচ্ছে গিয়ে মানে হ্যাঁ কাজে ঢুকে যাই, পড়াশোনা স্টার্ট করি, ভার্সিটিতে গিয়ে ভর্তি হব, তারপরে হচ্ছে গিয়ে মানে সবকিছু প্ল্যান করা স্টার্ট করি। তখন থেকে আমি প্ল্যান করি যে বিজনেস করব। যেমন হচ্ছে আমি যেহেতু মেকআপের প্রতি আমার অনেক ঝোঁক, আমি মেকআপের একটা কোর্স করি। কোর্স করার পর আমি আস্তে আস্তে সবকিছুতে ট্রাই করি। আমি ভাবলাম যে আমি ব্যস্ত হয়ে গেলে আমি ভুলে যাব, আমার বিয়েও করতে হইল না বা এগুলাতে আমার আর যাইতে হইতেছে না। তখন আমি একটা রেজিন নিয়েও কাজ করছি, পেজ খুলি, তখন রেজিন অনেক ট্রেন্ডিং এ ছিল, রেজিন এর প্রোডাক্ট গুলো। তো
তো তখন আমি ওইগুলো প্রচুর পরিমাণে সেল দিই। তারপরে ক্যান্ডেল সেল করতাম। তা আমার ক্রাফটিং অনেক পছন্দ, আমি ক্রাফট করতে পছন্দ করি। তো আমি ক্রাফটিং করি, তো যে ধরনের জিনিসগুলো আর কি বাজারে চলে, তো ওই জিনিসগুলো আমি আসলে সেল করতে থাকি। তো নিজের মতো নিজে ব্যস্ত হয়ে যাই। তো একদিন মাঝে মধ্যে আবার আমাকে কল দিত, অনেক দিন পর পর কল দিত। কল দেওয়ার পর আমি দেখলাম যে আমার সাথে ওইগুলো দেখতেছে বা জানতেছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করতেছে। দেন আমি ওকে জানাইলাম যে মেকআপ কোর্স করতেছি, এরকম এরকম করব। তো ও বললো যে আচ্ছা ঠিক আছে করো। তো আমি ওই মুহূর্তে না আমি অ্যাকসেপ্ট করে নিছি যে আমার আর হবে না। তো আমরা মিউচুয়াল ফ্রেন্ডশিপ থাকি, যে 5 বছর পরে যদি দেখাও হয় যাতে গুড রিলেশনশিপ, হ্যাঁ, মুখ কালাকালি যাতে না হয়। ও আমাকে এটা বলছে যে দেখো আমাদের হয়তো টক্সিসিটিটা বেশি বেড়ে গেছে আমাদের রিলেশনে, তো আমরা দুইজনই আলাদা হয়ে যাই, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো, কিন্তু আমাদের রিলেশনশিপটা এমন থাকুক যে কখনো দেখা হইলে যাতে আমাদের মানে মুখ কালাকালি না হয়। তো এরকম একটা অবস্থা। আমি আমার মতো কাজে ডুবে গেছি, আমিও অ্যাকসেপ্ট করে নিছি। তো হুট করে ওর আবার বার্থডে চলে আসে। তখন আমার মাথায় আসে যে আচ্ছা ঠিক আছে, ওর বার্থডেতে তো সবসময় আমি যাইতাম, তো এবার ও আবার আমি শুনলাম যে ও কিছুদিন পরে চলে যাবে দেশের বাইরে। তো ভাবলাম ওর সাথে তার দেখা হবে না, তো বার্থডের দিনটাই দেখা হবে। তো গেলাম, আমি যাব। ওই টাইমে হচ্ছে আম্মু আমার ফ্যামিলিকে নিয়ে আমি আবার একটা ট্যুরে গেছিলাম। তো ট্যুরে যাওয়ার কারণে আমার হাত পুরা ফাঁকা ছিল, তো যার কারণে আমার ইমার্জেন্সি কিছু টাকা দরকার যে আমি এখানে যাব, উত্তরাতে যাব। তো আমার ফ্রেন্ডকে বললাম, বলার পরে ওই যে মাহিন ভাইয়া ছিল, ও হচ্ছে ওইখানে আমাদেরকে লিড দিত। তো ওনাকে আমি বলি, তাও আমি ওনার কাছে এই ওয়েতে চাই যে আপনি যদি আমাকে নিজের কাছে থাকে তাহলে দেন, আর যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে আপনি আমাকে একটা লোন নেওয়ার ব্যবস্থা করে দেন আপনি। কারণ ওরা হচ্ছে ছোটখাটো যে কিস্তি টাইপ এরকম কিছু একটাতে জড়িত ছিল। তো কিস্তি তুলে এক্স বয়ফ্রেন্ডের বার্থডে পালন করবা? আমার হচ্ছে এনি হাউ ওর সাথে দেখা করতে যাইতে হবে, কারণ ও চলে যাবে। কিস্তি তুলে এক্স বয়ফ্রেন্ডের বার্থডে উইশ, এরকম উইশটা বড় কথা ছিল না, বা ওর জন্য কিছু একটা নিয়ে যাব এটাও আমার কাছে বড় কথা ছিল না। আমি এরকম সিরিয়াল লাইফে দেখি নাই রে। আমি তখন ক্রেজি ছিলাম যে এনি কষ্টের সাথে আমার দেখা করতে হবে। আমি হচ্ছে ভাই আমি ওইখানে যাই, ওই দিন যাওয়ার পর আমি ভাইয়া আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমার কাছে আছে, আমি তোমাকে দিব। আমি ওইখানে যখন গেট দিয়ে যখন ঢুকি তখন আমার মানে পুরা দুনিয়াটা অন্ধকার, যে আমি ওইখানে দেখলাম 2টা মেয়ে বসে আছে, ওরা লাইক নেশা করতেছে। যখন এই জিনিসটা দেখলাম তখন আমি ভয় পেয়ে ওইখান থেকে বের হয়ে যাই। তখন আমি বলতেছি যে আয় হাই কি করব। তখন ভাইয়া আমাকে কি অফার দিতেছিল জানেন? অফার দিতেছিল যে তুমি তোমার কাজ করো, মানে ওরা তো তখন এডিক্টেড, নেশায় এডিক্টেড। ওরা আমাকে বলতেছিল যে এক কাজ করো, তুমি তোমার ফ্রেন্ডের ফোন নিয়ে আসো, বা বলতো যে তোমার ফ্রেন্ড এরকম এরকম দেখলাম একটা ফ্রেন্ড গোল্ড পরে, ওরে নিয়ে বের হও, আমরা নিয়ে নিই। কি পরিমাণে ডেঞ্জারাস চিন্তা ভাবনা করতেছিল। তখন আমি বললাম যে না ভাইয়া এগুলাতে আমি নেই, আমার লাগবে না, কোনো কিছুই লাগবে না, আমি আমার মতো আমি আমার আম্মুকেই বলবো। কারণ তখন আমার আম্মুকে বলারও মুখ ছিল না যে আমি ওর সাথে দেখা করতে, ওর সাথে দেখা করতে যাবো, কারণ তখন অলরেডি 1.5 বছর হয়ে গেছে। তো তখন হচ্ছে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আমি যাই, নিজের মতো যাই, গিয়ে ওর সাথে দেখা করেছি, ও তো চলে যাবে বাইরে, আর দেখা হয় বা না হয় কোনো ঠিক ঠিকানা নেই। তো আমি গেলাম ওর সাথে দেখা করে, যখন আমি আসবো ওরা তো সবাই জানে যে আমি ওর সাথে দেখা করতে গেছি আজকে। ওরা কি করছে, বাইক নিয়ে কয়েকটা ছেলে পেলে আমাদের বাসার যে 2 রাস্তার মোড় এখানে বসা, যে ওরা আমাকে আটকায় আমার ফোন টোন রেখে দিবে বা এরকম চিন্তা ভাবনা ওদের। তো এরকম যখন চিন্তা ভাবনা, তো ওই দিন আবার আমি আমার সাথে করে একটা ফ্রেন্ড নিয়ে গেছি। তো ওকে আবার দিয়ে আসার জন্য আমরা অন্য রোড দিয়ে ঢুকছি, যে ওরে আমি করে আমি ওই পাশ দিয়ে চলে আসবো। তো এরকম বাসায় চলে গেছি। তো আমি না জানতাম না যে ওরা ওইখানে বসা ছিল। আমাকে পরে যাওয়ার সময় আমরা তো 3 জন গেছিলাম, তো ভাইয়া বলতেছিলাম, তো দেখলাম ওরা এখানে বসে আছে। তো পরে আমি বললাম যে কোনো কাহিনী তো আছে। পরের দিন আম্মু আবার একটু অসুস্থ, তা আমি ওই টাইমে হচ্ছে রান্না করতেছিলাম। তো ওই টাইমে আমাকে ভাইয়া ফোন দিল, যে মানে যাকে নিয়ে গেছিলাম পরের দিন, তো ভাইয়া আমাকে ফোন দিল, বললো যে তুমি একটু এখানে আসো, কারণ আগের দিন আমরা যে মামার গাড়ি নিয়ে গেছিলাম, তো মামা হচ্ছে ওইখানে ডিউ ছিল,
1500 বা 2000 মতো ডিউ ছিল, তো ওইটা দিব। তো আমি বললাম যে ঠিক আছে আমি টাকা নিয়ে নামতেছি, তোমরা হচ্ছে গিয়ে এখানে আসো। তো গেলাম, যাওয়ার পরে ভাইয়া বলতেছে যে তোমার বেস্ট ফ্রেন্ড যে কারিবাও তো আসছে, ওই সামনে বসা, তো ওইখানে হচ্ছে গিয়ে তোমাকে ডাকতেছে। আমি বললাম যে ঠিক আছে চলেন দেখি কি হয়েছে। তো পরে ওইখানে রিক্সা নিয়ে উঠা যাইতেছি, তখন না পিছনে দেখলাম বাইকে ওই যে ছেলেটা, ওই ছেলের 2 ভাই। তো তখন ওরা আমাকে ফলো করতে করতে আসতেছে বা আমাদেরকে মানে দিয়ে নিয়ে যেতেছে। তখন আমার একটু ভয় লাগে। তখন ওই যে আমি প্রোডাক্ট সেল করতাম ক্রাফটের, তো ওইখানে আমার আবার আমি একই কাজে বের হয়েছি যে আমি এই প্রোডাক্টগুলো দিব, আমার পরিচিত একজন চাইছে, ওকে দিব, তারপর হচ্ছে আমি টাকাটাও দিব, আমি বাসায় ব্যাক করব। তো আমি যাচ্ছি, তো ওই মুহূর্তে আমি ওনাকে টেক্সট দিলাম যে ভাইয়া আমি মেবি কোনো বিপদে পড়বো বা কিছু, আপনি আমাকে একটু হেল্প করেন। আমি আবার প্ল্যান করে লাইভ লোকেশন সেন্ড করে দিছি। সেন্ড করে দিয়ে তো যাইতেছে, তখন আমি না রিক্সা থেকে নেমে গেছি। যখন রিক্সা থেকে নেমে যাই, ওরা এসে দেখলাম যে বাইক ঘেরাও করছে, যে ফোন টোন চাইতেছে আমার কাছে। তখন আমার কাছে আমি ফোন নিয়ে বের হইনি, আমার কাছে ফোন কই পাবে। তো তখন হচ্ছে যে আমি এইভাবে বলতেছিলাম ভাইয়ার কাছে দিয়ে রাখছিলাম যে, কারণ আমি জানি যে যেহেতু ওরা এরকম কিছু একটা প্ল্যান করছে, তখন তো আইডিয়া থাকার কথা যে ওরা আসলে কি করতে পারে। তখন ভাইয়া ওরা সবাই তখন অলরেডি অ্যাডিক্টেড, নেশা করে আসছে মাত্র। তো ওই টাইমে যার কাছে আমি প্রোডাক্ট সেল করতাম ও অলরেডি চলে আসে। আসার পরে ওরা একটু ভয়টাই পাইতো, কারণ ও হচ্ছে ওই এলাকার স্থানীয়, তো ওরা আবার ওর থেকে জুনিয়র। তো ভাইয়া বলতেছে ও আমার বোন, তোরা কি করতেছিস বা কি। তখন ওই ছেলেপেলেরা বলে আমরা তো ভাইয়া জানি না ওকে, আমাদের এরকম এরকম ওই ছেলে বলছে যে ওর কাছ থেকে ফোন টোন নিতে। তো দেখা গেছে যে এরকম মানে ওদের প্ল্যানিং আর কি যেটা। তো ওইখান থেকে আমি ভাবলাম যে আমি এই জায়গাটাতেই আর থাকবো না, কারণ এই পুরো পুরো জায়গাটাই হচ্ছে গিয়ে অনেক টক্সিক, এলোমেলো, তারপরে খুবই ফালতু একটা জোন হয়ে গেছে। তখন ভাবলাম এখান থেকে সরে যাই। তো ওইখান থেকে আমি চলে যাই আবার আমাদের বাড়িতে। আম্মু এই বিয়ের প্রস্তাব আসলো কবে তোমার? এই যে এখন যখন আমি ভার্সিটির জন্য উত্তরাতে আসলাম, তো আসার পরে হুট করে একদিন আপু আমাকে কল দেয়। এই আপু আমাকে ফোন দেয়, মেহেদির বোন ফোন দেওয়ার পর আমাকে বললো যে তুই এক কাজ কর, বাসায় আয়, কথাবার্তা বল। যেহেতু হচ্ছে তখন আমি ওই যে মেকআপের টিয়া করবো, তো ভাবতেছিলাম প্রমোশনের জন্য আমার কিছু মানুষ প্রয়োজন ছিল। তো তখন আপুর সাথে আমি কথা বলতেছিলাম, কানেক্টেড ছিলাম। তো দেখা গেছে যে আপুরা আমাকে অনেক পছন্দ করতো, মেইনলি আমাকে পছন্দ করতো দুলা ভাই। তো উনি হচ্ছে মেয়েকে আর কি রাজি করাইছে বিয়ের জন্য। তো এরপর যখন ওর সাথে আমার বিয়ে ঠিক হয়, তখন এর আগেও হচ্ছে আমি তখন অলরেডি উত্তরাতে শিফট করে গেছি, ভার্সিটিতে ভর্তি হব, অ্যাডমিশন নিচ্ছি। ওই টাইমটাতে আসলে আমার যে এক্স, ওর সাথে আমার প্রতিনিয়ত দেখা হয়। কিভাবে? কারণ আমি যে রোডে থাকি বা আমি যে রোডে আসি, ওই রোডে আবার আড্ডা দেয়। তো দেখা গেছে যে এখন যদি আমি একটা মানুষকে প্রতিনিয়ত দেখি, তখন মানে এমনিতেই তো ওর প্রতি আমার একটা সফট কর্নার আছে। তো ওর প্রতি হচ্ছে গিয়ে আমার মানে তখন আরো মানে ইমোশনাল হইতে থাকি বা ওর প্রতি আমি উইক হয়ে যাই। তো এরকম তখন আমি ভাবতাম যে না, এখানে আমি আসবো না বা এই রোডটা আমি একটু অ্যাভয়েড করি। তো এরকম যখন করতে থাকলাম, তো একদিন ওর ব্যাপারে অনেক ধরনের কথা আমার কাছে আসতেছিল। এই ইউটিউবের ব্যাপারে? না, আমার এক্সের ব্যাপারে যখন অনেক ধরনের কথা আসতেছিল, তখন ওর সাথে আমি জানি না, আমি ওর একটা ফ্রেন্ডকে ওর ব্যাপারে অনেক কথা বলে ফেলি। তখন ওরা আমার সাথে দেখা করতে আসে সেক্টর 7-এ। তখন ওদের সাথে আমার একটু রাগারাগি হয়। তো রাগারাগি হওয়ার সময় সে আমাকে আবার আমাদের ওখানে একটা বড় ভাইয়া আছে, তো উনি আবার আমাদেরকে মানে বললো যে তোরা যেহেতু একসাথে থাকবি না, তাহলে এরকম এত দরকার নাই বা এরকম কিছু হওয়ার দরকার নেই, যোগাযোগই না থাক, তো এরকম কিছু। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওর একটু ডাক দেন, আমি লাস্টবারের মতো ওর সাথে একটু কথা বলতেছি। তো আসার পর আমি বলছি যে ঠিক আছে, মানে নর্মালি কথা হয়েছে, ঠিক আছে আমি মেনে নিছি, বা তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, বাট এরকম যদি তোমার ব্যাপারে কথা ছড়ায়, এখনো স্টিল আমার কাছে এখনো ওর ব্যাপারে এসে মানুষের জন্য এসে বলে ও তো গার্লফ্রেন্ড নিয়ে করতেছে। আমি বললাম ওকে ফাইন, ও 2.5 বছর হয়ে গেছে ব্রেকআপের, প্যারা নেই,
কিন্তু ও তো আবার এটা বলে যে ও তো তোমাকে বইলা বেড়াইতেছে আমাদের কাছে যে তুমি নাকি ওর লাইফ নষ্ট করে দিছো হ্যান ত্যান। তখন আসলে আমি ভাবি যে ও এই কথা কেন বলবে, কারণ ও ঘুরতেছে ফিরতেছে, সবকিছু ওর লাইফ স্মুথ ভাবে যাইতেছে, কিন্তু আমার লাইফটা তো স্মুথ ভাবে যাইতেছে না। আমি তো একই জায়গায় আটকে ছিলাম। তো আমার যখন এই যে আমি যে ওই কাজটা করছিলাম, কাজী অফিসে বিয়ে করতে গেছিলাম, ওইগুলো আবার ওই যে আমার কাছ থেকে ফোন নিতে চেয়েছিল, ওরা সবাই তো জানতো আমার উইক পয়েন্টটা কোথায়, ওরা আবার ওরে এগুলো বলতেছে। হ্যাঁ, তো তখন আমি ভাবলাম, আমার আশাই ছেড়ে দিছি যে না, অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে ব্যাপারটা, তো এখানে আর যাওয়ার দরকারই নাই, যাবো না। এবং সেই সময় এই বিয়ের প্রস্তাবটা আসলো তোমার। তখন সে আমাকে বলতেছিল যে দেখো, যেহেতু এরকমটা হইতেছে, তুমি এক কাজ করো, তুমি বিয়ে করে ফেলো, বিয়ে করে তুমি তোমার মতো লাইফ এনজয় করো, লাইফ লিড করো, এটা আর হচ্ছে না। ও নিজেই বলছে আমাকে। তখন আমি বললাম যে ঠিক আছে। তখন আমি এর 2 দিন পরেই বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব দেওয়ার পরে আমি ফ্যামিলিগতভাবে আমি পুরো ছেড়ে দিছি আম্মু আব্বুর উপরে, যে আমার চয়েস খুব বাজে, আমি বুঝে নিয়েছি। তা আমি হচ্ছে কি আব্বু আম্মুর উপরে ছেড়ে দিছি যে তোমরা যেটা ভালো মনে করো। এখন আমার আব্বু আম্মু বলতেছে যে তুই যেটা ভালো মনে, এখন তো আমি ডিরেক্টলি ওদেরকে না করতে পারতেছি না, আপুকে অন্তত না করতে পারতেছি না যে না। আপুর বাসায় যখন যাই, গিয়ে যখন আপুর সাথে আমি কথা বলি, ওদের ফুল ফ্যামিলিটা অনেক ভালো, যেটা আমি এখনো বলবো, বিয়ে হয়নি তো কি হয়েছে, আমি এখনো বলবো। আমার সাথে কিন্তু বিয়ের ভাঙার পরেও আপুদের সাথে যোগাযোগ ছিল। আপু আমাকে সবসময় বলতো যে তোরে বোনের মতো আনতে চাইছি, ওই রকম ভাবে আসবি। তো দেখা গেছে যে এত ভালো ফ্যামিলি, আমি ভাবলাম যে ঠিক আছে, আমি এখানে অনেক ভালো থাকবো। আপু, দুলা ভাই, তারপরে হচ্ছে গিয়ে ওরা আবার কি সব কাজিনরা একই বিল্ডিং এ থাকে, ফ্ল্যাট নিয়ে নিয়ে। হ্যাঁ, তো অনেক জয়েন্ট একটা ফ্যামিলি। তো আমার খুবই পছন্দ হয়েছে। একজনের বার্থডে হলে 100 মানুষ হয়ে যায়, তাই না? তা আমি হচ্ছে, ওর আম্মু আমাকে অনেক পছন্দ করতো। ইউজুয়ালি ওর আম্মু এনগেজমেন্টের দিনও কান্না করে দিছে আমাকে রিং পরাইতে যায়। যখন এগুলা ভাঙছে তখন আমাকে ফোন দিয়া যাচ্ছে, কানতেছে আর বলতেছে কি, তোমার আব্বু দেশে আসুক, তোমার আব্বু দেশে আসলে আমরা ঘরোয়া ভাবে এটা করে ফেলবো। তখন আসলে আত্মীয় স্বজনকে তো থামানো যায় না, আত্মীয় স্বজনের কথা, মানুষের কথা, এগুলো তো থামানো যায় না, সব তো বিষাদর নাগেই না একটা। তো তখন আপু আমাকে একটা কথাই বলছে যে তোর জন্য আমার বাসার দরজা সবসময় খোলা। তা আমি যে আজকেও যখন মোহাম্মদপুরে ঢুকি, ওদের বাসা মোহাম্মদপুরে, এই যে কাদের বাবা হাউজিং, তা আমি হচ্ছে মোহাম্মদপুরে যখন ঢুকি, আমি ভাবলাম আপুকে একটা কল তা আমি হচ্ছে যে ওদের প্রতি আমার কোনো রাগ নাই, কিছু নাই, কারণ ওরা নিজেরাও হচ্ছে গিয়ে বিব্রত হয়েছে। আর এর মধ্যে ওই লোকটার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় নাই না, ওই লোকটা ওই যে টিকটকার যে বিয়েটা যে ভাঙলো, তার সাথে কি দেখা হয়েছে? আমি জানি না সে কে, কি আজীব, আমি জানি না সে কে। আমি ওকে অনেক টেক্সট দিছি যে কেন করতেছেন, কেন এগুলা করতেছেন, হ্যান ত্যান। তখন আমি না আবার ভাবলাম যে আমি জিডি করছিলাম দেখে কি 7 বছর আগের রাগ কি এখন ঢালতেছে নাকি। আমি অনেক কষ্ট করে নাম্বার জোগাড় করে আমি ওই ছেলেকে কল দিই, কারণ আমি কি না কি কথা বলবো, আমি একটা ঝামেলা হবে। তো আমি হচ্ছে কলে রাখছি, তখন সে ছেলে আমাকে বললো যে দেখো, আমি স্ট্যাম্পে সাইন করে আসছি যে আমি তোমাকে কখনো জ্বালাবো না, যেহেতু আমি তোমাকে কোনোদিন ডিস্টার্ব করি না, আমি তোমাকে ডিস্টার্ব করবো না। আমি জানি না যে এটা কেন হয়েছে, তোমার বিয়ের কথা দেখা আমি নিজেও খুশি হয়েছি, ইভেন আমি দোয়া করছি যে না ভালো থাকুক। মাশাআল্লাহ, তো ভালো ছেলে। হ্যাঁ, তো ও হচ্ছে বলতে, তখন আমিও ইম্যাচিওর ছিলাম, বুঝি না, একটা ভুল করে ফেলছি, তো এখন তুমি তোমার মতো থাকো, আমি এই ব্যাপারে জানি না, বাট কোনো হেল্প লাগলে আমাকে বলো। সে আমাকে বলছে যে আমার যদি কাউকে বলা লাগে যে না এটা আমি করতেছি না, বা তোমার সাথে আমার বিয়ে হয় নাই, বা এগুলা, অনেস্টলি স্পিকিং আমার মনে হয়েছে তোমার পুরো স্টোরি শুনে যে এটা আর হবে না। ও কি বাঁকা হয়ে গেছে না বাঁকা হয় নাই? না, এখন ওর ফ্যামিলি বলেন বা ও বলেন, ওরা হচ্ছে গিয়ে চাচ্ছে না, বা কিন্তু এই বিয়েতে আমি কোনো ভেজাল দেখলাম না এখন পর্যন্ত। একবার ওর ফ্যামিলি আমাকে ফোন দিছিল যে ওরা চাচ্ছে কিছু, তো হুট করে আবার দেখলাম যে না করলো। তখন আপু আবার আমাকে সরিও বলছে যে আচ্ছা সরি, বা মানে ওরাও নিজেরাও আর কি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে, কনফিউজড যে কি করবে না করবে। ওদেরও তো আত্মীয় বিয়েতে বোন, আমার তোর সাথে কথা বলে মনে হলো ইটস ওকে, ঠিক আছে, মানুষ পিছনে লাগে অনেক কিছু করতে পারে, কিন্তু এটা তো আমি জনে জনে যে বুঝাইতে পারলাম না। এখন জনে জনে বুঝে নেবে, বাংলাদেশ তো এখন শুনলো। এখন তোমার যদি বলো বোন, তোমার এই পুরো লাইফ স্টোরি, এই ঘটনাগুলো থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলতো?
আমি শুধু এটাই বলবো যে ইম্যাচিওরিটি না করতে। আমি লাইফে রাগে জিদে অনেক ভুল করছি, এই ভুলগুলাই এক একটা প্রুফ। বা মানুষ স্টোরিটা জানতে চায় না, ওরা আমার একটা ছবি একটা ভিডিও এখনকার যুগে এই জিনিসটা দেখেই জাজ করে। আর এখন ছবি ভিডিও তো ওয়ান টু ব্যাপার, যে কেউ যে কোনো দায়িত্ব বানাতে পারে। হ্যাঁ, তো আমি এটাই বলবো যে আসলে রাগ জিদ করে যে মানুষ অনেক কিছু করে ফেলে, বা ওকে দেখানোর জন্য জেলাসিটি বাড়ানোর জন্য, এই জিনিসটা যাতে কেউ না করে। কারণ আমি এই জিনিসটা করে বুঝতে পারছি অনেক অনেক বড়, আমি অনেক বড় মানে বিপদে পড়ছি। যে আমি জানতেছি যে স্টোরিটা কি, অন্য কেউ তো বুঝবে না আমার স্টোরিটা। ডিলিট করলে বন্ধু ক্যাপ কাটা রেখে দিলে। সেটাই, আমি ক্যাপ কাটে কেন রাখতে গেলাম? তখন আমার যদি ওর সাথে যদি সম্পর্কটা থাকতো ঠিক হয়ে যেত, তো সব কিচ্ছু হইতো না। ট্রাস্ট মি, আমি যে পরশুদিন ও আমার সামনে দিয়ে কিন্তু চলাফেরা করে, আমি ওটা দেখি, কিন্তু আমি হচ্ছে আমি অ্যাকসেপ্ট করে নিছি যে সে ইজ নট গুড। আমার কি মনে হয় বোন, ইফ আই লাভ ইউ, তুমি খাদে পড়ো কি আকাশে ওর, আমি তো তোমার হাত ছাড়বো না। মানুষ ভুল করতে পারে, 10টা মানুষ 10টা কথা বলতে পারে, কিন্তু আমি যদি তোমাকে ভালোবাসি, আমি মরে যাবো, কিন্তু মরার আগ পর্যন্ত আমি তোর হাত ছাড়বো না। এইটাই তো হওয়া উচিত। ওর এমন একটা সিচুয়েশন আছে জানেন, আমি যাদের সাথে মিশি প্রত্যেকটা মানুষ হচ্ছে ওর হয় ভাই ব্রাদার বা ফ্রেন্ড বা এরকম, এটাই হয়। সার্কেল তো ছোটই, সার্কেল তো দেখা গেছে কি যে আমি যে ওদের সাথে চলতেছি, ওর ব্যাপারে অনেক কথা আমার কাছে আসতেছে, বা ও আমার ব্যাপারে অনেক কথা বলে বেড়াচ্ছে, এগুলো আসতেছে। আমার কথা হচ্ছে, আমি তোমাকে এত রেসপেক্ট করি, আমি আজ পর্যন্ত কোনোদিনও কারো কাছে যা বলি না আমাদের ব্রেকআপটা কেন হলো, বা ও আমার সাথে কি করছে আমি এটাও বলি না কখনো, এখনো বলো না, কোনো নেগেটিভ কথা বলো না, কোনো কিছু বলি না, আমি বলবো না কখনো ওর ব্যাপারে। আমি চাইছি যে ফ্যামিলিগত ভাবে, যেহেতু আমার ফ্যামিলি যেহেতু জানতো, ইনভলভ ছিল, আমি চাইছি আম্মু যদি গিয়ে ওকে একটু বুঝায় তাহলে হয়তো বা ঠিক হইতে পারে। আমার আম্মুকে নিয়ে আমি গেছি ওই দিন, সে আমার আম্মু, আমার এটা এখনো, আমার আম্মুকে আমি অনেক ইনসাল্ট করে ফেলছি ওই দিন। উচিত হয় নাই। আম্মুকে নিয়ে যে গেলাম, ও আমার আম্মুর সামনে সিগারেটটা খেয়ে এভাবে ফেলে বলতেছে, কেন আসছেন, কে আপনি, চিনি না, এভাবে বলতেছে, চিনি না। তখন আমার আম্মুকে, তখন ওর বোনকে ও ডাকলো ফোন দিয়ে, ওর বোনকে যখন ও ডাকলো তখন ওর বোন এসে তো একটাবার জিজ্ঞেস করবে যে কেন আসছেন, একটু শুনি কি। আমার আম্মুকে এসে এমন ভাবে বললো যে কেন আসছেন, আক্কেল নাই, এখানে কেন আসছেন। আমার এই কথাটা এখনো কানে বাজে। ওর বোনকে যখন আমি রাস্তায় দেখি না, আমার এই কথাটা কানে বেজে উঠে যে আমার আম্মুকে বলতেছে যে কেন আসছেন, আক্কেল নেই, আপনার মেয়ে তো পরকিয়া করে আসছে। যখন এই কথাটা বললো, আমি আম্মুর হাতটা ধরে জাস্ট এখান থেকে নিয়ে চলে গেছি, যে এখানে আমার আম্মুকে ইনসাল্ট করছে, আমি এখানে আর থাকবোই না, বা ফিরে পাওয়ারও কোনো ইচ্ছা নাই। এতক্ষণ তুমি কথা বলছো, কখনো যত কষ্টের কথা বলছো তোমার চোখ ভেজে নেই, বাট কতখানি লাগছিল সেই দিনে, অনেক বাজে ভাবে। আমি পুরোটা রাস্তা আমি ভাবতেছিলাম আমার আম্মুকে অনেক ছোট করে ফেলছে আমার জন্য, ডেকে নিয়ে অপমান করছো। হ্যাঁ, আমি নিজে আম্মুকে নিয়ে গেছি। তখন সে যতই এরপরে আমার আম্মুর কাছে সরি বলুক না কেন, ওইটা পাবলিক প্লেস ছিল, রাস্তা ছিল, রাস্তার মধ্যে যখন বললো, আম্মু এরপর বললো যে ঠিক আছে, মেনে নিছে আম্মু, যে ঠিক আছে তোমরা যদি ভালো থাকো ওকে। আম্মু আমার দিকে তাকায়া একটা বড় আমাকে বলা নেই যে তুই ওরে ভুলা যা, তুই এখানে যাইস না। এরপরেও তোমার কথা বলতে দিছে? হ্যাঁ, আম্মু চাইছে যে আমি অনেক, আম্মু দেখতেছে আমি খাওয়া দাওয়া অফ করে দিচ্ছি, আমি কিচ্ছু করতেছি না, ঠিক করে নাই। তো আম্মু এটা চিন্তা করে নাই যে আম্মুকে ইনসাল্ট করছে। আম্মু চিন্তা করতেছিল যে আমি একটা বড় আম্মুকে বলিনি আমি এখানে যাব বা কিছু। আম্মু দেখতেছিল যে আমি খাই না, আমি হচ্ছে জায়গা করি না। তো তখন আমি আবার জিদ আমার ভিতরে একটা চলে আসছিল যে আমি এখানে যাব না, মানে যাব না। আমি কলেজে আবার যাওয়া স্টার্ট করি, সব কিছু স্টার্ট করি, কিন্তু ওরে যে এখন আমি দেখি না রাস্তায়, তখন আমার জাস্ট এটা মনে হয় যে ওর লাইফটা যে ঠিক আছে, বাট ও কেন মানুষের কাছে বলে যে আমি ওর লাইফটা ধ্বংস করে দিছি বা আমি ওর লাইফটাকে নষ্ট করে দিছি। এটাকে ব্লেম গেম বলে বোন। আমি এখন যখন আমার কাছে কথা আসে না, আমার ওর কাছের মানুষটা যখন এসে আমাকে বলে
যে তুমি নাকি এটা করছো, তখন আমি বললাম যে হয়তো। আমি একটা বড় ওর দোষ দিই না, কারে বুঝাবা, আমরা স্টোরি বলতে যাই না যে কি হয়েছে, আমার কাছের মানুষরা ছাড়া কেউ জানে না কি হয়েছে। তখন আমাকে যে কালকেও একটা মেয়ে আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে, ওরই সার্কেলের, আমার সাথে অনেকক্ষণ কথা হয়েছে, আমাকে অনেক খুঁজে বের করার ট্রাই করছে। আমি একটা কথা বলিনি, আমি শুধু বলছি যে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, দুইজন আলাদা হয়ে গেছে। আমি এখানে আসার একটাই রিজন যে মানুষ যাতে এই কাজটা কখনো না করে, যে রাগে জিদে কাউকে জেলাস ফিল করানোর জন্য ভুল স্টেপগুলো না নেয়, অনেক চিন্তা ভাবনা করে যাতে স্টেপ নেয়। আমি এখন যত ধরনের স্টেপ নেই বা যাই করি, আমি অনেক চিন্তা ভাবনা করে তারপরে আগাই। আর কিছু টক্সিক মানুষদেরকে বলবো, একটা ফলোয়ারওয়ালা পেজ বা ফেমের জন্য বা এখনকার যুগে সেলিব্রিটি হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য যাতে কারো ক্ষতি না করে। কারণ উনি যে আইডি থেকে আমাকে নিয়ে এগুলো আপলোড দেওয়া হয়েছে, ওই আইডিটা কিন্তু ওইভাবেই পড়ে আছে, কিচ্ছু হইল না। কিন্তু এই সাইড থেকে আমার মান সম্মান, আমার বিয়ে ভেঙে যাওয়া সব কিছু আমার উপর দিয়ে গেছে। তো যে হচ্ছে ভিকটিম তারাই একমাত্র জানে যে আসলে কি, কিন্তু আপনারা যারা পাবলিক ওরা কখনো আসলে বুঝে না। একটা খারাপ কথা বলা, একটা খারাপ একটা কমেন্ট করে দিয়ে চলে গেলাম, কিন্তু পরে আসলে দেখে না যে এটার প্রভাবটা কি পড়লো বা কি হইলো, কোনোদিনও দেখে না। কিন্তু আমি তো কমেন্ট পড়ি, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আমার আজ পর্যন্ত যে কোনো সোশ্যাল সাইডে আমার যে কোনো কমেন্ট আসে না কেন, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। আমার এখন পর্যন্ত আমার কমেন্টে আমি কোনোদিন দেখলাম না একটা খারাপ কমেন্ট আসতে। কিন্তু আমাকে নিয়ে যারা ভিডিও বানাচ্ছে বা যারা দিচ্ছে তাদের কমেন্টে আবার খারাপ কমেন্ট, যে হ্যাঁ এটা কেন করলো। কারণ আবার আমি এটাও কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের কি বলবো, যে যারা হচ্ছে গিয়ে ইউটিউবে বা রোস্টিং ভিডিও করে, তারা প্রপার নিউজটা না জেনে যে ভিডিও হুট করে বানায় ফেলে, ওরা আরো বেশি ছড়ায় দেয়। কিন্তু এখন রোস্টিং ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ, এবং করলে 7 বছরের জেল পর্যন্ত হয় অনুমতি ছাড়া কারো ফেস বা ছবি ব্যবহার করলে। সো অপতথ্য এবং ভুল তথ্য ছড়ানোর জন্য অনেক বড়, তুমি চাইলে কেস করতে পারো এখন যে সিচুয়েশন, কিন্তু তখন ছিল না, কিছুদিন আগে এই আইনটা হয়েছে। ওই মুহূর্তে আমি অনেক পেজে নক দিছি যে ভাই আপনারা এটা ডিলিট করেন, বা এই নিউজটা রাইট না, এই নিউজটা মিথ্যা। তো দেখা গেছে যে আমি এখন পুরো সাইটটা থেকে সরে আসছি। হ্যাঁ, ওই ফ্যামিলির সাথে আমার মাঝে মধ্যে কথাবার্তা হয়, কিন্তু যে মান সম্মানটা আমার নষ্ট হয়েছে এটা তো কেউ ফিরে দিতে পারবে না। তা আমি ভাবলাম যে ঠিক আছে, হ্যাঁ আমি তো আমার কাছে সৎ, আলহামদুলিল্লাহ, ফাইন, বাকিটা আল্লাহ দেখবে। আল্লাহ তো দেখছে। এখন আমার রাস্তাটা আমি এরকম ভাবে বসে আছি যে যা হবার হবে। আমি শক্ত থাকবো, যা হবার হবে। আমি ইচ্ছাকৃত ভাবে কিছু করব না। আমি যে কিছুদিন আগে জানেন আমার পিছনে এমন ভাবে লাগছে যে আমি বিজনেসের জন্য পেজ খুলছি, ওইখানে প্রায় 48,000-এর মতো ফলোয়ার, আমার আইডি সাসপেন্ড করে দিছে। এখন আমার আইডি পেজ কিছু নাই, সাসপেন্ড করে দিছে। তো ভাবলাম যে আমি বিজনেসটা মাত্র স্টার্ট করতে চাবো, এই টাইম এরকম হয়েছে। কিন্তু আমি একটু পরিমাণে আফসোস করি নাই, কেন জানেন? কারণ এই ফলোয়ারগুলো না আমার রাতারাতি হয়েছে। ওই যে এঙ্গেজমেন্ট হইতে নিছিল, ভেঙে গেছে, যার কারণে রাতারাতি আমার ফলোয়ার বাড়ছে, আমার কষ্টের ফলোয়ার না। তাই আমি এটা নিয়ে আফসোস করি না। আমি ভাবলাম যে এখন থেকে আমি যেটা করব সেটা হবে হচ্ছে আমার অর্জন। হ্যাঁ, অর্জন। ওইটা আমার অর্জন ছিল না। তাই আমি যে আমার আইডি নষ্ট করছে, আমি ওদেরকে বলবো যে যা ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নেই। আমার 100টা আইডি যদি আমি খুলি, 100টা আইডি নষ্ট করলে আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, তো আমি এখন শুধু আমার একটাই চিন্তা যে আমি যে অ্যাডমিশন নিচ্ছি ভার্সিটিতে, এগুলোর কারণে পিছাই গেছি অনেকটা। তো অ্যাডমিশন নিচ্ছি, তারপর 2-3টা কোর্স করতেছি এখন মেকআপের। তো খুব শীঘ্র একটা সেলুন দিয়ে ফেলবো উত্তরাতেই, ভালো একটা প্লেস দেখতেছি। তো এখন এটাই আমার শুধু একটা মাত্র লক্ষ্য, যে সাকসেস হওয়া। আমার মনে হয় রিভেঞ্জ থেকে সাকসেস হয়ে দেখায় দেওয়াটা সবচেয়ে বেশি রিভেঞ্জ। এটার জন্যই আমি ওয়েট করতেছি, আর কিছু না। আমি কাউকে ব্লেম দিতে যাব না, কাউকে দোষ দিতে যাব না যে কেন আমার সাথে এমন হইলো, কেন আমার সাথে এমন করলা। তোমার সেলুনে আমরা কাস্টমার, ছেলেদের জন্য ওকে সাইডে ছেলেদের জন্য রেখে দিব। আল্লাহ ভরসা।